মানে আমাদের আজকে হচ্ছে এন্ডোক্রাইনোলজি চ্যাপ্টার লাস্ট পার্ট। এই পার্টের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে টপিকসগুলো আছে এর মধ্যে রয়েছে অ্যাক্রোমেগালি, সেকেন্ড আমাদের পড়তে হবে ডায়াবেটিস ইনসিপিটাস, থার্ড হচ্ছে কাসিনার সিন্ড্রোম। তাহলে এই তিনটা থেকেই সবচেয়ে বেশি সিঙ্গেল বেস কোশ্চেন আসে। এর বাইরে হাইপোথ্যালামাস এবং পিটুইটারি রিলেটেড কিছু ডিসঅর্ডার আছে, এন্ড লাস্ট আছে মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া, যেখান থেকে কোশ্চেন আসে। তাহলে এই চ্যাপ্টারগুলো, এই টপিকসগুলো ভালো করে পড়তে হবে, বাকিগুলো সম্পর্কে একটু আইডিয়া থাকা লাগবে। আমাদের ফার্স্ট টপিক হচ্ছে স্পন্টানাস হাইপোগ্লাইসেমিয়া। মেইনলি এখানে গ্লুকোজ লেভেলটা কমে যায়। হাইপোগ্লাইসেমিয়া মোস্ট কমন কজ হচ্ছে আইপ্রোজেনিক, স্পেশালি কোনো ডায়াবেটিক পেশেন্ট যদি ইনসুলিন বা সালফোনাইল ইউরিয়া ড্রাগ খেয়ে থাকে, তাহলে এই পেশেন্টগুলো হাইপোগ্লাইসেমিয়া সবচেয়ে বেশি হয়। ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টও খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নাই। জাস্ট কয়েকটা পয়েন্ট আছে: সিমটমস অকারিং হোয়াইল ফাস্টিং as before breakfast or following exercise are much more likely to be representative of pathological hypoglycemia. আমি যেগুলো ডিজিজ প্রসেসের কারণে বা কোনো প্যাথোলজির কারণে হয়, এই হাইপোগ্লাইসেমিয়া ইউজুয়ালি হয় ফাস্টিং কন্ডিশন অথবা আফটার এক্সারসাইজ। আর কিছু হাইপোগ্লাইসেমিয়া হতে পারে খাওয়ার পর পোস্টপ্রান্ডাল রিঅ্যাক্টিভ, এটা প্যাথোলজি কম ইন্ডিকেট করে। দেন হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া শুড বি কনসিডার্ড ইন অল কোমাটাস পেশেন্ট। তাহলে কোনো পেশেন্ট যদি ডিসওরিয়েন্টেড থাকে বা আনকনসিয়াস থাকে, তাহলে সেই পেশেন্টগুলোর ক্ষেত্রে অন্যান্য কজ থাকলেও আমাদের অবশ্যই হাইপোগ্লাইসেমিয়া এক্সক্লুড করতে হবে। এখন পরীক্ষায় কোশ্চেন আসে কিভাবে? পরীক্ষায় কোশ্চেন আসবে হাইপোগ্লাইসেমিয়া একটা সিনারিও দিয়ে, এরপর ইনসুলিন, সিপেপটাইড এগুলো ভ্যালু দেওয়া থাকে, সেখান থেকে আমাদের কজ ইভ্যালুয়েট করতে হবে। তাহলে হাইপোগ্লাইসেমিয়া কনফার্ম করার জন্য আমাদের ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে হুইপলস ট্রায়াডটা ফুলফিল করতেছে কিনা এটা দেখতে হবে। হুইপলস ট্রায়াডের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে ফার্স্টে পেশেন্টের সিমটমস অফ হাইপোগ্লাইসেমিয়া থাকতে হবে। দেন হচ্ছে যে সময় সিমটমস থাকবে এই সময় ব্লাড গ্লুকোজ লেভেলটা লো থাকতে হবে, অ্যান্ড হাইপোগ্লাইসেমিয়া কারেকশন হওয়ার পরে সিমটমস রিসলভস হবে। এই তিনটাকে এটা যদি মেলে সেটাকে আমি বলবো হুইপলস ট্রায়াড। ইনভেস্টিগেশন কি করবো? হাইপোগ্লাইসেমিয়ার মধ্যে আমাদের হাইপোগ্লাইসেমিয়া কজ ভ্যালুয়েশনের সব থেকে ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হচ্ছে ইনসুলিন অ্যান্ড সিপেপটাইড। এই দুটো দেখলে আমরা আন্ডারলাইন কজ সম্পর্কে একটা আইডিয়া পেতে পারি। এছাড়া আমরা অ্যালকোহল, কর্টিসল এবং সালফোনিল লেভেল দেখতে পারি কি কারণে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে এটা দেখার জন্য। আরেকটা আমরা করতে পারি সেটা হচ্ছে প্রলং ফাস্টিং টেস্ট। ইউজুয়ালি 72 আওয়ার ফাস্টিং টেস্ট করা হয়, এই সময় আমরা ইনসুলিন এবং সিপেপটাইড মেজার করতে পারি এবং হাইপোগ্লাইসেমিয়া সিমটম ডেভেলপ করতেছে কিনা সেটাও দেখতে পারি। তাহলে ইনভেস্টিগেশনের মধ্যে দুইটা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ইনসুলিন এবং সিপেপটাইড, আর একটা হচ্ছে 72 আওয়ার ফাস্টিং বা প্রলং ফাস্টিং টেস্ট। এখন ইনসুলিন এবং সিপেপটাইড এই দুটা ইন্টারপ্রিটেশন কি হবে? নর্মালি আমাদের বডিতে কি হয়, প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হয় এবং এটা যখন সিক্রেশন হয় এর সাথে সিপেপটাইড রিলিজ হয়। তার মানে বডির বিটা সেল বেশি বেশি অ্যাক্টিভিটি করার কারণে যদি ইনসুলিন বেশি সিক্রেশন হয়, সেক্ষেত্রে ইনসুলিন এবং সিপেপটাইড দুইটাই বাড়বে। তার মানে এন্ডোজেনাস ইনসুলিন সিক্রেশন যখন বেশি হবে, তখন আমাদের ইনসুলিন সিপেপটাইড এই দুটো লেভেল বেশি থাকবে। তাহলে এন্ডোজেনাস ইনসুলিন সিক্রেশন বাড়তে পারে কি কারণে? একটা হইতে পারে যে ডিজিজের কারণে হয়, যেমন ইনসুলিনোমা। তাহলে ইনসুলিনোমাতে কি হয়? ইনসুলিন সিক্রেটিং টিউমার ফর্মেশন হয়, এখান থেকে ইনসুলিন বেশি বেশি রিলিজ হয়, সাথে সিপেপটাইড বেশি রিলিজ হয়। আরেকটা হইতে পারে ইনসুলিন সিক্রেটোবক্স, যে ড্রাগগুলা বডির এন্ডোজেনাস ইনসুলিন সিক্রেশন বাড়ায়, যেমন সালফোনাইল ইউরিয়া। তাহলে কোনো পেশেন্টের যদি সালফোনাইল ইউরিয়া ওভারডোজ হয় অথবা সালফোনাইল ইউরিয়া ড্রাগ টক্সিটি হয় বা পয়জনিং হয়, সেই পেশেন্টগুলোর ক্ষেত্রে ইনসুলিন এবং সিপেপটাইড দুইটাই বেশি পাবো উইথ সিমটমস অফ হাইপোগ্লাইসেমিয়া। এখন কোনো পেশেন্ট যদি বাইরে থেকে ইনসুলিন নেয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? যদি কোনো পেশেন্ট ইনসুলিন ডোজ বেশি হয়ে যায় বা ফ্যাকটিশিয়াস কোনো কজের ইনসুলিন নিয়ে থাকে,
তাহলে সেক্ষেত্রে কি হবে, বাইরে থেকে ইনসুলিন নেওয়ার কারণে ব্লাড ইনসুলিন বাড়বে, কিন্তু এই ইনসুলিনটা কি করবে, আমাদের বিটা সেলকে ইনহিবিট করে দিবে। যেহেতু ইনসুলিন লেভেল বেশি আছে, বিটা সেলকে যদি ইনহিবিট করে তাহলে কি হবে, এন্ডোজেনাস ইনসুলিন এবং সি পেপটাইড তৈরি হবে না। তাহলে প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে ইনসুলিন আসবে না, সি পেপটাইড আসবে না। তাহলে এক্সোজেনাস ইনসুলিনের কারণে এখানে ইনসুলিনটা আমরা বেশি পাবো, কিন্তু প্যানক্রিয়াস থেকে যেহেতু ইনসুলিন এবং সি পেপটাইড তৈরি হচ্ছে না, সো আমরা এখানে সি পেপটাইডটা কম পাবো। তাহলে কোনো পেশেন্ট যদি ইনসুলিন বেশি থাকে এবং সি পেপটাইড কম থাকে, তাহলে এটা ইন্ডিকেট করে বাইরে থেকে পেশেন্টকে বেশি বেশি ইনসুলিন দেওয়া হয়েছে, যে কারণে এন্ডোজেনাস যে ইনসুলিন সি পেপটাইড এটা সাপ্রেস হয়ে গেছে। আরেকটা কন্ডিশন হতে পারে কি, ইনসুলিনও কম সি পেপটাইডও কম। এখন কোনো পেশেন্টের যদি ইনসুলিন কম থাকে, সি পেপটাইডও কম থাকে, তাহলে এই পেশেন্টটা হাইপোগ্লাইসেমিয়ার কারণ কি হতে পারে? তাহলে নর্মালি ইনসুলিন হচ্ছে আমাদের গ্লুকোজ লেভেলটা কমায়, তাহলে ইনসুলিন হচ্ছে গ্লুকোজকে সেলের ভিতরে ঢুকাই দেয়, দিয়ে ব্লাড গ্লুকোজ লেভেল কমায়। তাহলে কোনো পেশেন্ট যদি ইনসুলিন কম থাকে, তাহলে সেক্ষেত্রে ব্লাড গ্লুকোজ কমে যাওয়ার কারণ কি হতে পারে? সেক্ষেত্রে কজ হতে পারে যদি গ্লুকোজ প্রোডাকশন কম হয়। তাহলে গ্লুকোজ সেলে এন্ট্রি হবে ইনসুলিনের মাধ্যমে, যদি ইনসুলিন বেশি হয়ে যায় সেক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, আর কিছু গ্লুকোজ প্রোডাকশন যদি কম হয়। তাহলে কোনো পেশেন্টের গ্লুকোজ প্রোডাকশন কম হবে কখন, বা ব্লাড গ্লুকোজ কম হবে কখন? যখন ব্লাড গ্লুকোজ যে হরমোনগুলো বাড়ায় সেগুলোর সমস্যা হবে, অথবা যখন লিভার রিলেটেড কোনো ডিজিজ হবে। তাহলে আমাদের গ্লুকোজের যে প্রোডাকশন, গ্লুকোনেওজেনেসিস এবং গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে, আমরা হেপাটোলজিতে পড়ছিলাম যে গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হয়, অথবা গ্লুকোনেওজেনেসিসের মাধ্যমে অ্যামিনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড এগুলো থেকে লিভার গ্লুকোজ তৈরি করে। তাহলে এই প্রসেসগুলোকে যদি ইনহিবিট করে, যেমন অ্যালকোহল কি করে, গ্লুকোজ প্রোডাকশনকে ইনহিবিট করতে পারে। অথবা কোনো যদি লিভার ডিজিজ হয়, অথবা যদি কারো কর্টিসল ডেফিসিয়েন্সি থাকে, তাহলে কর্টিসল হচ্ছে কাউন্টার রেগুলেটরি হরমোন ফর ইনসুলিন। ইনসুলিন গ্লুকোজ কমায়, কর্টিসল হচ্ছে ইনসুলিন বাড়াইতে হেল্প করে। ইনসুলিন গ্লুকোজ কমায়, কর্টিসল হচ্ছে গ্লুকোজ বাড়াইতে হেল্প করে। তাহলে গ্লুকোজ ডেফিসিয়েন্সি, লিভার ডিজিজ বা অ্যালকোহলিক পেশেন্ট, বা যদি কোনো পেশেন্ট সিভিয়ারলি ক্রিটিক্যালি ইল থাকে, এই পেশেন্টগুলো অনেক সময় হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করতে পারে। এই পেশেন্টগুলো যখন হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করবে, তখন প্যানক্রিয়াস কি করবে, ব্লাড গ্লুকোজ যেহেতু কমে গেছে, হাইপোগ্লাইসেমিয়ার ফার্স্ট রেসপন্স হচ্ছে প্যানক্রিয়াস কি করে, ইনসুলিন সিক্রেশন কমায় দেয়। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে ইনসুলিন এবং সি পেপটাইড দুইটাই কম পাবো। তাহলে ইনসুলিন এবং সি পেপটাইড এইটার উপর ডিপেন্ড করে আমাদের বিভিন্ন সিনারিও আসতে পারে। তাহলে ইনসুলিন বেশি, সি পেপটাইড কম, এটা ইন্ডিকেট করে এক্সোজেনাস ইনসুলিন। ইনসুলিন এবং সি পেপটাইড দুইটা যদি বাড়ে, এটা ইন্ডিকেট করে এন্ডোজেনাস ইনসুলিন বেশি বেশি তৈরি হচ্ছে, কজেস ইনসুলিনোমা এন্ড সালফোনিউরিয়া। আর দুইটাই কম আছে, তার মানে এখানে ইনসুলিনের সমস্যা না, আদার্স কোনো কজের কারণে ব্লাডে গ্লুকোজ কমে যাচ্ছে। তাহলে অ্যালকোহল, ক্রিটিক্যাল ইলনেস, হাইপোপিটুইটারিজম অথবা অ্যাড্রোকর্টিক্যাল ফেলার, এই ধরনের কজগুলোতে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে উইথ লো ইনসুলিন এন্ড সি পেপটাইড। আরেকটা মনে রাখা লাগবে হচ্ছে সার্কোমা। তাহলে সার্কোমা তো অনেক সময় ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর তৈরি হয়, যেটা হাইপোগ্লাইসেমিয়া করতে পারে। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে ইনসুলিন এবং সি পেপটাইড আমরা কম পাবো। তাহলে পরীক্ষায় ইউজুয়ালি কোশ্চেন আসা হচ্ছে এক্সোজেনাস ইনসুলিন, সালফোনিউরিয়া এন্ড ইনসুলিনোমা, এই দুইটা দিয়ে বেশি পরীক্ষা কোশ্চেন আসে। ম্যানেজমেন্ট হচ্ছে আমরা ডায়াবেটিক চ্যাপ্টারে পড়বো। পেশেন্ট যদি কনশাস কোঅপারেটিভ থাকে, তাহলে আমরা ইউজুয়ালি ওরাল গ্লুকোজ দিয়ে ট্রিটমেন্ট করতে পারি। তবে বেশিরভাগ পেশেন্টগুলো ইউজুয়ালি দেখা যায় আনকনশাস থাকে, ওরাল মেডিকেশন নিতে পারে না, সেক্ষেত্রে আমরা আইভি ডেক্সট্রোজ দিয়ে ট্রিটমেন্ট করবো। এটা 5% টু 10% বা 25% দেওয়া যেতে পারে। এখানে একটা জিনিস মনে রাখা লাগবে যে সালফোনিল ইউরিয়া পয়জনিং যদি হয়, তাহলে সালফোনিল ইউরিয়াগুলো ইউজুয়ালি লং অ্যাক্টিং থাকে, এবং এই পেশেন্টগুলোর ক্ষেত্রে পারসিস্টেন্ট হাইপোগ্লাইসেমিয়া থাকতে পারে। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে কন্টিনিউয়াস ডেক্সট্রোজ ইনফিউশন লাগবে, যেটা আমাদের ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট। আমরা যদি কোনো পেশেন্টকে দেখি যে রিকারেন্ট হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, তাহলে পেশেন্টকে অবশ্যই হিস্ট্রি আগে নিতে হবে যে পেশেন্ট ইনসুলিন নেয় কিনা, অথবা সালফোনিউরিয়া ওষুধ খায় কিনা। যদি কোনো পেশেন্টের সালফোনিউরিয়া ওভারডোজের কারণে হাইপোগ্লাইসেমিয়া হয়, এই পেশেন্টগুলো লং টার্ম মনিটর লাগে এবং কন্টিনিউয়াস ডেক্সট্রোজ ইনফিউশন লাগে। অনেক পেশেন্টের দেখা যাবে যে শুধু আইভি গ্লুকোজ দিয়েও হাইপোগ্লাইসেমিয়া কারেকশন হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের সোমাটোস্ট্যাটিন অ্যানালগ ইউজ করা লাগতে পারে।
তাহলে এটা হচ্ছে এমআরসি পরীক্ষাতে খুব ফ্রিকোয়েন্টলি আসে। তো কোনো পেশেন্ট সালফেনিরা ওভারডোজ হয়েছে, হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করছে, এখন আইভি ডেপসিসে কারেকশন হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমরা সেকেন্ড লাইন ড্রাগ ইউজ করতে পারি কি সোমাটোস্ট্যাটিন অ্যানালগ। সোমাটোস্ট্যাটিন অ্যানালগ কিভাবে কাজ করে? বাই রিডিউসিং ইনসুলিন সিক্রেশন। এরপর আসি নিউরো এন্ডোক্রাইন টিউমারস অফ গ্যাস্ট্রোএন্টেরোপ্যানক্রিয়াটিক সিস্টেম। এগুলোকে নিউরো এন্ডোক্রাইন টিউমার কেন বলা হয়? এটার ভিতরে দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে নিউরোলজিক্যাল, একটা হচ্ছে এন্ডোক্রাইন। তাহলে এখানে যে হরমোনগুলো বা কেমিক্যাল সাবস্টেন্সগুলো রিলিজ হয়, এগুলো ইউজুয়ালি নিউরাল সিগন্যালের রেসপন্স করে অথবা নার্ভ এন্ডিংস থেকে রিলিজ হয়। পার্থক্য কোথায়? নিউরোট্রান্সমিটার যেগুলো নার্ভ এন্ডিং থেকে রিলিজ হয়, এই নিউরোট্রান্সমিটারগুলো ইউজুয়ালি রিলিজ হয় সিনাপসে, নার্ভাস সিস্টেমের মধ্যে। কিন্তু এখানে যে হরমোনগুলো বা সাবস্টেন্সগুলো রিলিজ হচ্ছে, এগুলো রিলিজ হয় ব্লাড স্ট্রিমে। তার মানে নার্ভ স্টিমুলেশন বা নার্ভ এন্ডিংস থেকে ব্লাড সার্কুলেশনে হরমোনগুলো রিলিজ হচ্ছে। মানে একটা কম্পোনেন্ট আছে নিউরোলজিক্যাল আর একটা কম্পোনেন্ট আছে এন্ডোক্রাইন। এই জন্য এখানে যে সেলগুলো থাকে এগুলোকে বলে নিউরো এন্ডোক্রাইন সেল, আর এই সেলগুলোতে যদি টিউমার হয় তাহলে এগুলোকে বলা হয় নিউরো এন্ডোক্রাইন টিউমার। নিউরো এন্ডোক্রাইন টিউমারগুলো কমন হয় জিআইটিতে, এর মধ্যে প্যানক্রিয়াস, ইন্টেস্টাইন, স্টোমাক, এই সাইডগুলোতে বেশি হয়। নিউরো এন্ডোক্রাইন টিউমারের মধ্যে কমন যেগুলো আছে আমরা অলরেডি কয়েকটা পড়ছি, গ্যাস্ট্রোমা, ভিআইকোমা। তাহলে গ্যাস্ট্রিন যদি বেশি বেশি সিক্রেশন হয় তাহলে কি হবে? আমরা ফার্স্ট ক্লাসে গ্যাস্ট্রোতে পড়ছিলাম যে গ্যাস্ট্রিনের কাজ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন করা। তাহলে গ্যাস্ট্রোমা যদি হয় তাহলে এখানে গ্যাস্ট্রিন রিলিজ অনেক বেশি হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড অনেক বেশি সিক্রেট হবে, পেশেন্টের মাল্টিপল পেপটিক আলসার ফর্মেশন হবে, এবং এখানে পিএইচ অ্যাবনর্মালিটির কারণে প্রপারলি ডাইজেশন অ্যাবজর্পশন গুলো হইতে পারে না, পেশেন্টে স্টেরোরিয়া থাকে। আর এই দুটোর সাথে কি বলা হয়? জোলিঙ্গা ইলিসন সিনড্রোম। এরপরে প্যানক্রিয়াস থেকে আমাদের রিলিজ আছে ইনসুলিন, গ্লুকাগন এবং সোমাটোস্ট্যাটিন। এগুলো যদি টিউমার হয় সেলগুলোতে তাহলে এখান থেকে বেশি রিলিজ হবে ইনসুলিন, গ্লুকাগন এন্ড সোমাটোস্ট্যাটিন। ইনসুলিন যদি বেশি রিলিজ হয় তাহলে হবে ইনসুলিনোমা, সেক্ষেত্রে রিকারেন্ট হাইপোগ্লাইসেমিয়া পেশেন্ট প্রেজেন্ট করবে, এবং এই পেশেন্টগুলোর ক্ষেত্রে ইনসুলিন এবং সিবিওটেট দুইটাই বেশি পাওয়া যাবে। গ্লুকাগন হচ্ছে ইনসুলিনের বিপরীত কাজ করে, মানে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়। সো গ্লুকাগন হলে সে পেশেন্টের ক্ষেত্রে ডায়াবেটিস মেলাইটাস পাওয়া যাবে। আর এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট হচ্ছে একটা স্কিন র্যাশ পাওয়া যায়, যেটা বলা হয় নেফ্রোলাইটিক মাইগ্রেটরি এরিথেমা। তাহলে কোনো পেশেন্ট যদি ব্লাড গ্লুকোজ বেশি থাকে সাথে স্কিন র্যাশ থাকে তাহলে ডায়াগনোস হবে গ্লুকাগোনোমা। সোমাটোস্টোমা এটা ইউজুয়ালি পরীক্ষা আসে না। দেন হচ্ছে ভিআইপিওমা। তাহলে এখান থেকে রিলিজ আছে ভ্যাসোঅ্যাক্টিভ ইন্ডাস্ট্রিয়াল পেপটাইড। এটার কাজ কি? ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট সিক্রেশন করা। এবং পেশেন্টগুলোর ক্ষেত্রে কি হয়? সিক্রেটরি ডায়রিয়া হয়, নন ব্লাডি বা সিক্রেটরি বা ওয়াটারি ডায়রিয়া। আর সেটা এখানে ইলেকট্রোলাইট লস হয় এবং পেশেন্টগুলো হাইপোক্যালেমিয়া থাকে। তাহলে গ্যাস্ট্রিনোমা, ইনসুলিনোমা, গ্লুকাগোনোমা অ্যান্ড ভিআইপিওমা, এই চারটাই পরীক্ষার কোশ্চেন আসে। এরপর নিউরোএন্ডোক্রাইন টিউমার সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেগুলো বেশি হচ্ছে জিআইটিতে, এছাড়া লাংস, অ্যাড্রেনালস এবং থাইরয়েডে হইতে পারে। অ্যাড্রেনালে আমরা ফিওক্রোমোসাইটোমা পড়ছিলাম এবং থাইরয়েডে মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড। এগুলো হচ্ছে নিউরোএন্ডোক্রাইন টিউমার। এগুলো অনেক সময় জেনেটিক কিছু কন্ডিশনের সাথে অ্যাসোসিয়েট থাকে, যেমন মেন 1, 2A and 2B, আমরা এই ক্লাস লাস্টে পড়বো, অ্যান্ড নিউরোফাইব্রোমাইটোসিস টাইপ 1। মোস্ট কমন সাইট হচ্ছে স্মল বাওয়েল। আর এই টিউমারগুলো ইউজুয়ালি থাকে হচ্ছে, টিউমারগুলো ইউজুয়ালি হয় বিনাইন, তবে সামটাইমস এগুলো অ্যাগ্রেসিভ প্রেজেন্টেশন থাকতে পারে। তাহলে বিনাইন কন্ডিশনের মধ্যে কমন হচ্ছে ইনসুলিনোমা এন্ড সার্কুলেট কার্সিনোড টিউমার। আর অ্যাগ্রেসিভের মধ্যে এক্সাম্পল আছে স্মল সেল লাং কার্সিনোমা। আর নিউরোএন্ডোক্রাইন টিউমারগুলো কমন মেটাস্টেটিক সাইট হচ্ছে লিভার। তাহলে এই ইনফরমেশনগুলো মেইনলি হচ্ছে লাগে হচ্ছে এমসিকিউ হিসেবে পরীক্ষা আসতে পারে, অথবা অনেক সময় এসবি আসতে পারে যে মোস্ট কমন সাইট অফ মেটাস্টেসিস কোনটা। ক্লিনিক্যাল ফিচার্স এটা ডিপেন্ড করবে হচ্ছে মেইনলি কোন ধরনের টিউমার এবং কোন ধরনের হরমোন বেশি রিলিজ হতেছে। তো যদি জিআইটি হয় ইউজুয়ালি কমন প্রেজেন্টেশন থাকে হচ্ছে জিআইটি ম্যানিফেস্টেশন, পেশেন্ট অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, বাউল অবস্ট্রাকশন, অ্যাপেন্ডিসাইটিস, এই ধরনের প্রেজেন্টেশন থাকতে পারে। আরেকটা হইতে পারে হরমোনের উপর ডিপেন্ড করে, যেগুলো আমরা অলরেডি ডিসকাস করছি কি কি ইফেক্ট হইতে পারে এই ধরনের প্রেজেন্টেশনে পেশেন্ট আসতে পারে।
এখান থেকে একটা জিনিস ইম্পর্টেন্ট, কোনো পেশেন্ট যদি কার্সিনয়েড সিনড্রোম ডেভেলপ করে তাহলে এটা ইন্ডিকেট করে যে ভ্যাসোঅ্যাক্টিভ যে হরমোন বা সাবস্টেন্স যেটা রিলিজ হচ্ছে সেটা সিস্টেমিক সার্কুলেশনে চলে আসছে। তার মানে শুধু কার্সিনয়েড টিউমার যদি হয় তাহলে সে পেশেন্ট অ্যাবডোমিনাল পেইন, অবস্ট্রাকশন এই ধরনের ফিচার্স ডেভেলপ করবে। আর যদি টিউমার থেকে যে সাবস্টেন্স রিলিজ হচ্ছে এটা যদি সার্কুলেশন আসে তখন কার্সিনয়েড সিনড্রোমে যে ফিচার্সগুলো আছে সেগুলো ডেভেলপ করবে। তাহলে কার্সিনয়েড, জিআই কার্সিনয়েডের ক্ষেত্রে কোনো পেশেন্ট যদি সিমটমস ডেভেলপ করে যায় এটা ইন্ডিকেট করে যে টিউমারটা অলরেডি লিভারে মেটাস্টেসিস অথবা পেরিটোনিয়াল মেটাস্টেসিস হয়েছে। তাহলে মেটাস্টেসিস না হলে ইউজুয়ালি সাবস্টেন্সগুলো সার্কুলেশন রিলিজ হয় না এবং সিমটমসগুলো পাওয়া যায় না। এর পাশে কার্সিনয়েড সিনড্রোম, এখানে কি কি ফিচার্স পাওয়া যাবে? তাহলে কার্সিনয়েড সিনড্রোম মেইনলি হচ্ছে এক্সেসিভ সেরোটোনিন রিলিজ ইন সার্কুলেশন। তাহলে সেরোটোনিন রিলিজের কারণে যে ইফেক্টগুলো পাওয়া যায় সেগুলো কার্সিনয়েড সিনড্রোমে পাওয়া যাবে। সেরোটোনিন বেশি বেশি রিলিজ হলে এটা জিআইটি মোর্টালিটি বাড়ায়, ফলে পেশেন্টের ডায়রিয়া ডেভেলপ করতে পারে এবং পেশেন্টের কমন পেশেন্ট থাকে ক্রনিক ডায়রিয়া। এছাড়া পেশেন্টের এপিসোডিক ফ্ল্যাশিং, হুইজিং অ্যান্ড ফেশিয়াল ট্রানজেকশন থাকতে পারে। আরেকটি কি হতে পারে, কার্ডিয়াক ইনভলভমেন্ট থাকতে পারে। ইউজুয়ালি রাইট সাইডেড অফ হার্ট এটা বেশি ইনভলভমেন্ট হয়, মানে ট্রাইকাসপিড এবং পালমোনারি ভালভ। তাহলে এখানে ট্রাইকাসপিড ডিকালিজেশন হতে পারে, আর কাছে পালমোনারি স্টোসিস হতে পারে এবং বেশি সিরিয়াস কন্ডিশন হলে পেশেন্টের হার্ট ফেলার ডেভেলপ করতে পারে। ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের একটা জানা লাগবে, সেটা হচ্ছে কনফার্মেটরি ইনভেস্টিগেশন। এখানে আমরা কি করি, 5 হাইড্রক্সি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডটা দেখি এবং এটা মেজার করি ইউজিনে 24 আওয়ারলি, 24 আওয়ার আগে। তাহলে হাইড্রক্সি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এটা কি জিনিস, এটা হচ্ছে সেরোটোনিন মেটাবোলাইট যেটা আমরা ইউজিনে মেজার করতে পারি। তাহলে কোন একটা পেশেন্ট যদি প্রেজেন্ট করে ক্রনিক ডায়রিয়া নিয়ে, এর সাথে যদি তার এপিসোডিক ফ্ল্যাশিং থাকে, শর্টনেস অফ ব্রেথ বা হুইজিং থাকে, পেরেনজেকটেশিয়া থাকে, কার্ডিয়াক মারমার থাকে, তাহলে তো ডায়াগনোস হবে কি কার্সিনয়েড সিনড্রোম। ইনভেস্টিগেশন কি করবো, 24 আওয়ার ইউজেনারি 5 হাইড্রক্সি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এটা খুব ফ্রিকোয়েন্টলি পরীক্ষা করছেন, আসে কার্সিনয়েড সিনড্রোমে করছেন খুব কম। ম্যানেজমেন্ট কি হবে, যদি কোনো পেশেন্টের সলিডারি টিউমার থাকে আমরা সার্জিক্যাল ডিসেকশন করে দিতে পারি। আর পেশেন্টের সিমটমস রিলিভ করার জন্য, এটা হোক কার্সিনয়েড সিনড্রোম, গ্লুকাগোনোমা, ভিআইপিমা বা ইনসুলিনোমা, যে কোনো ইউরেনোকাইন টিউমার যেগুলো আছে কমনলি আমরা সোমাটোস্টেটিন অ্যানালগ ইউজ করতে পারি। তাহলে আমরা গ্যাস্ট্রো পড়ার সময় বলছিলাম যে সোমাটোস্টেটিন অ্যানালগ এটা সবকিছু সিক্রেশনকে ইনহিবিট করে। সেটা হতে পারে ভিআইপি, গ্লুকাগন, ইনসুলিন, সেরোটোনিন, তারপর গ্রোথ হরমোন, সবকিছু সিক্রেশনকেই ইনহিবিট করতে পারে। এই কারণে এই ধরনের যে টিউমারগুলো আছে বা সিনড্রোমগুলো আছে সেগুলোতে আমরা সোমাটোস্টেটিন অ্যানালগ ইউজ করতে পারি ফার্স্ট সিমটমস রিলিভ। এখানে একটা জিনিস, পেশেন্টস উইথ কার্সিনয়েড টিউমার ক্যান প্রেজেন্ট উইথ ফিচার্স অফ ভিটামিন বি3 ডিফিসিয়েন্সি। মানে এটা মেইনলি হচ্ছে এমআরসি পরীক্ষা হতে লাগে। কার্সিনয়েড টিউমার এখানে বেশি বেশি সিনথেসিস হয় কি আমরা বললাম সেরোটোনিন। এক্সেসিভ সেরোটোনিন তৈরির জন্য আমাদের একটা অ্যামিনো অ্যাসিড লাগে, সেটা হচ্ছে ট্রিপ্টোফ্যান। তাহলে যখন এক্সেসিভ সেরোটোনিন তৈরি হবে তখন আমাদের ট্রিপ্টোফ্যান বেশি বেশি ইউটিলাইজ হবে এবং বডিতে ট্রিপ্টোফ্যান কমে যাবে। এখন এই অ্যামিনো অ্যাসিডটা আমাদের দরকার হয় ভিটামিন বি3 তৈরির জন্য। তাহলে এটা যদি সেরোটোনিন তৈরিতে বেশি বেশি ইউজ হয়ে যায় তখন কি হবে, বি3টা তৈরি হতে পারবে না, ফলে পেশেন্টের বি3 ডেফিসিয়েন্সি হবে। এই কারণে কার্সিনয়েড টিউমারের পেশেন্টগুলো অনেক সময় দেখা যায় ভিটামিন বি3 ডেফিসিয়েন্সি ডেভেলপ করে। তাহলে ডেফিসিয়েন্সি যখন নিউট্রিশন চ্যাপ্টার পড়বেন তখন দেখবেন বি3 ডেফিসিয়েন্সির মধ্যে একটা কজের মধ্যে আছে কার্সিনয়েড টিউমার, ওইটা এক্সপ্লেনেশন হচ্ছে এটা। এরপর আমাদের নেক্সট ডিসকাশন টপিকস হচ্ছে হাইপোথ্যালামাস এন্ড পিটুইটারি গ্ল্যান্ড। এর মধ্যে হাইপোথ্যালামাস আমরা ইউজুয়ালি নিউরোলজিতে বেশি ডিসকাস করি, এন্ডোক্রাইনে খুব একটা ডিসকাস করা হয় না। আমাদের এখানে মেইন ডিসকাশন হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড নিয়ে। তাহলে পিটুইটারি গ্ল্যান্ডটা মেইনলি থাকে হচ্ছে সিলার টার্সিকা নামক একটা স্পেসের মধ্যে। এর উপরে থাকে ড্রমেটার একটা খাবার থাকে যেটা বলা হয় ডায়াফ্রাগমেটিক সিলা। এর খুব ক্লোজলি থাকে হচ্ছে আমাদের অপটিক কায়াজমা। নিউরোলজিতে গেলে তখন আবার দেখবো যে অপটিক কায়াজমাটা কি জিনিস। এখানে মেইনলি হচ্ছে আমাদের যে নেজাল ফাইবার্স গুলো আছে অপটিক নার্ভে সেগুলো ক্রসিং করে। আর এর খুব ক্লোজলি দুই পাশে থাকে হচ্ছে ক্যাভার্নাস সাইনাস, যেখানে আমাদের থার্ড, ফোর্থ, সিক্স ক্যানাল নার্ভ এন্ড ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থাকে। তাহলে এই কয়েকটা জিনিস জানার সিগনিফিকেন্স হচ্ছে, যদি কোনো পেশেন্টের একটা পিটুইটারি টিউমার ফর্মেশন হয়, পিটুইটারি গ্ল্যান্ডটা যদি বড় হয়ে যায়
তাহলে সেক্ষেত্রে অপটিক কাইজমাটা কম্প্রেশন করতে পারে, পেশেন্টের ভিজুয়াল ডিস্টারবেন্স হতে পারে। অথবা যদি ক্যাভার্নাস সাইনাস এখানে অবস্ট্রাকশন হয়, সেক্ষেত্রে থার্ড ফোর্থ সিক্স ক্যাভার্নাস ফলসে হতে পারে, পেশেন্টের ডিপ্টোপিয়া ডেভেলপ করতে পারে। তাহলে এই ফিচার্সগুলো আমাদের একটু ডিসকাশন আসবে। দেন একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে এই পিটুইটারি গ্ল্যান্ডটা এটা হাইপোথ্যালামাসের সাথে কানেক্ট থাকে একটা স্ট্রকের মাধ্যমে, এটাকে বলা হয় ইনফান্ডিবুলার স্ট্রক। এই ইনফান্ডিবুলার স্ট্রকের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে পোর্টাল ভেসেলস আর একটা হচ্ছে নার্ভ ফাইবার্স। পোর্টাল ভেসেলের মাধ্যমে হাইপোথ্যালামাসের সাথে অ্যান্টেরিয়র পিটুইটারিটা মেইনলি কানেক্টেড থাকে, আর নার্ভ ফাইবার্সের মাধ্যমে আমাদের পোস্টেরিয়র পিটুইটারি যে হরমোন অক্সিটোসিন এবং ভ্যাসোপ্রেসিন, এই দুইটা হচ্ছে হাইপোথ্যালামাস থেকে পোস্টেরিয়র পিটুইটারিতে আসে। তাহলে এটার সিগনিফিকেন্স আছে, আমরা একটু পরে পড়বো। এরপর সেই হরমোনস অফ পিটুইটারি গ্ল্যান্ড। তাহলে পিটুইটারি গ্ল্যান্ডের মেইন হরমোন হচ্ছে 6টা: গ্রোথ হরমোন, প্রোল্যাকটিন, এসিটেজ, টিএসএইচ এন্ড গোনাডোট্রপিন, এবং আছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এন্ড লুটিনাইজিং হরমোন। তাহলে ফার্স্ট অফ হরমোনের টাইপগুলো পড়তে হবে, এখানে কেমিক্যাল আছে কি ধরনের, দেন স্টিমুলেটরস এন্ড ইনহিবিটরস। অনেকগুলো পয়েন্ট আছে, সবগুলো মনে রাখলে আমাদের কয়েকটা লাগবে। কারণ গ্রোথ হরমোনকে স্টিমুলেট করা হচ্ছে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, এবং ইনহিবিট করা হচ্ছে গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন বা সোমাটোস্ট্যাটিন। তাহলে সোমাটোস্ট্যাটিন হচ্ছে কি করে, গ্রোথ হরমোনকে ইনহিবিট করে। এখানে সোমাটোস্ট্যাটিন অ্যানালগ যেটা, এটা আমরা হচ্ছে গ্রোথ হরমোন সিক্রেটিং যে টিউমারগুলো আছে বা অ্যাক্রোমেগালি, যেখানে গ্রোথ হরমোন বেশি রিলিজ হয়, সেখানে ট্রিটমেন্ট পারপোজে ইউজ করতে পারি। এরপর হচ্ছে প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন বাড়াইকে থাইরোট্রপিন রিলিজিং হরমোন। তাহলে প্রাইমারি হাইপোথাইরয়েডিজমে কি হয়, থাইরোট্রপিন রিলিজিং হরমোন সিক্রেশনটা বেড়ে যায়। এটা আমরা থাইরয়েড গ্ল্যান্ড পড়াশোনায় ডিসকাস করছিলাম। তাহলে প্রাইমারি হাইপোথাইরয়েডিজমে কি হয়, প্রোল্যাকটিন সিক্রেশন বাড়তে পারে এবং গ্যালাক্টোরিয়া ডেভেলপ করতে পারে। অপরদিকে ডোপামিন কি করে, প্রোল্যাকটিন সিক্রেশনকে ইনহিবিট করে, এবং ডোপামিনটা তৈরি হয় কোথা থেকে, হাইপোথ্যালামাস থেকে। তাহলে কোনো পেশেন্টের যদি ডোপামিন রিলিজ কমে যায় বা ডোপামিন যদি হাইপোথ্যালামাস থেকে পিটুইটারিতে না আসতে পারে, তাহলে কি হবে, ডোপামিনের ইনহিবিটর ইফেক্টটা থাকবে না, তখন কি হবে, প্রোল্যাকটিন রিলিজ বেড়ে যাবে। তাহলে যে কোনো ড্রাগ বা কোনো প্যাথোলজি যেগুলো কারণে বডিতে ডোপামিন কমে যায় বা ডোপামিন রিসেপ্টরটা কাজ করতে পারে না, সেই কন্ডিশনটাতে কি হবে, পেশেন্টের প্রোল্যাকটিন সিক্রেশন বাড়বে, হাইপার প্রোল্যাকটিনেমিয়া হবে। আবার যদি আমরা বিপরীতভাবে চিন্তা করি, কোনো পেশেন্টের যদি প্রোল্যাকটিন সিক্রেটিং কোনো টিউমার হয়, মানে প্রোল্যাকটিনোমা ফর্মেশন হয়, তাহলে আমরা সেক্ষেত্রে ডোপামিন অ্যাগনিস্ট ড্রাগ ইউজ করতে পারি। তাহলে যেখানে প্রোল্যাকটিন সিক্রেশন বেশি হবে, সেটা ট্রিটমেন্ট পারপোজে আমরা ডোপামিন অ্যাগনিস্ট ইউজ করতে পারি। আবার কোনো পেশেন্ট যদি ডোপামিন অ্যান্টাগনিস্ট ইউজ করা হয়, মানে ডোপামিনকে যদি ইনহিবিট করে দেওয়া হয়, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে, প্রোল্যাকটিন সিক্রেশনটা বাড়বে। প্রোল্যাকটিন সিক্রেশন বাড়লে কি সুবিধা, প্রোল্যাকটিনের কাজ হচ্ছে মিল্ক প্রোডাকশন করা। তাহলে অনেক সময় দেখা যায় যে ব্রেস্ট ফিডিং মাদারদের মিল্ক প্রোডাকশন কম থাকে, তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় ডোপামিন অ্যান্টাগনিস্ট ড্রাগ ইউজ করি। এরপরে এসিটিএইচ, এটা সিক্রেশন বাড়ায় হচ্ছে মেইনলি কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন এবং সাপ্রেস করে রাখে গ্লুকোকর্টিকয়েডস। তাহলে এটা আমরা কুশিং সিনড্রোম এবং অ্যাড্রিনালিন ইনসাফিসিয়েন্সিতে পড়ছি কিভাবে এটা কাজ করে। টিএসএইচ আমরা মোটামুটি সবাই জানি, দেন হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এটা আমরা মোটামুটি জানি, এখান থেকে আলাদা কিছু পড়ার দরকার নেই। এরপর হচ্ছে হরমোনস অফ পিটুইটারি গ্ল্যান্ডে, এটা মেইন ফাংশন। তাহলে গ্রোথ হরমোন, এটা সিক্রেশন থাকে হচ্ছে পালসেটাইল, হাইয়েস্ট লেভেল থাকে হচ্ছে অ্যাট নাইট উইথ স্লিপ অনসেট, এবং এটা ফাংশনকে, এটা হচ্ছে ডিরেক্টলি ফাংশন করতে পারে অথবা ইনডিরেক্টলি বাই ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 এর মাধ্যমে ফাংশন করতে পারে। ফাংশনের মধ্যে কয়েকটা জিনিস জানা লাগবে। ফার্স্ট হচ্ছে এটা ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়। তাহলে কোনো পেশেন্ট গ্রোথ হরমোন বেশি বেশি সিক্রেশন হয়, তাহলে তাদের কি হবে, ডায়াবেটিস মেলাইটাস ডেভেলপ করবে। তাহলে অ্যাক্রোমেগালি পেশেন্ট, মানে অ্যাক্রোমেগালি এটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া বা ডায়াবেটিস মেলাইটাসের একটা ইম্পর্টেন্ট কজ। এরপরে এরা কি করে, লাইপোলাইসিস করে এবং বডি ফ্যাট কমায়, লিন বডি মাস বাড়ায়। তার মানে এখানে বডিতে মাসল মাস বাড়বে কিন্তু ফ্যাটটা কম হবে, যে কারণে অনেক সময় বডি বিল্ডাররা কি করে, গ্রোথ হরমোন বাইরে থেকে সাপ্লিমেন্টেশন নেয়। আর কি করে, এটা হচ্ছে গ্রোথে হেল্প করে, বনি গ্রোথ অ্যান্ড কার্টিলেজ সবগুলোই গ্রোথে হেল্প করে। তাহলে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি হলে পেশেন্টের কি হবে, গ্রোথটা ঠিক মতো হবে না। আর গ্রোথ হরমোন বেশি বেশি সিক্রেশন হয়, তাহলে কি হবে, আমাদের যে অর্গানগুলো আছে বা লিম্স আছে, এগুলো
বেশি বেশি গ্রোথ হবে। এটা একটু পরে আমরা পড়বো। এসিটিএইচ এটা দিলে যায় পালসেটাইন এবং সার্কেডিয়ান রিদম মেনটেন করে। বেশি থাকে কখন? সকালবেলা, এবং সব থেকে বেশি কম থাকে হচ্ছে রাতের বেলা। তাহলে গ্রোথ হরমোন থেকে একটু ডিফারেন্ট এসিটিএইচ। গ্রোথ হরমোন রাতে বেশি সিক্রেশন হয়, এসিটিএইচ সকালে বেশি সিক্রেশন হয়। এসিটিএইচ রিলেটেড ফিজিওলজি প্যাথোলজি আমরা অলরেডি ডিসকাস করছি অ্যান্টিড্রাগনাল পড়ার সময়। এই যে হরমোনগুলো পালসেটাইলে রিলিজ হচ্ছে, এটা একটা সিগনিফিকেন্স হচ্ছে হরমোনগুলো যদি আমরা র্যান্ডমলি মেজার করি তাহলে কোনো সময় দেখবো কম আছে, কোনো সময় দেখবো বেশি আছে। তো এটা দিয়ে আমরা কোনো ডায়াগনোসিস কনফার্ম বা এক্সক্লুড করতে পারবো না। তাহলে যে হরমোনগুলো এইভাবে পালসেটাইল রিলিজ হয়, সেই হরমোনগুলো রিলেটেড কোনো ডিজিজ যদি আমরা ডায়াগনোস করতে চাই তাহলে আমাদের ডিনামিক টেস্ট করা লাগবে, আইদার সাপ্রেশন টেস্ট অথবা স্টিমুলেটরি টেস্ট। যদি কোথাও আমরা চিন্তা করি যে বেশি বেশি হরমোন সিক্রেশন হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা সাপ্রেশন টেস্ট করে দেখতে হবে। যেমন কোচিং সিন্ড্রোমের ক্ষেত্রে আমরা এক্সামিনেশন সাপ্রেশন টেস্ট করি। তারপর হচ্ছে গ্রোথ হরমোন সিক্রেশন যদি বেশি হয় যেমন অ্যাক্রোমেগালি, সেক্ষেত্রে আমরা গ্লুকোজ সাপ্রেশন টেস্ট বা ওজিটিটি করে দেখি। তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা র্যান্ডমলি কেন দিয়ে দেখি না, কারণ সিক্রেশন হচ্ছে পালসেটাইল। আমরা যদি র্যান্ডম কর্টিসল বা র্যান্ডম গ্রোথ হরমোন দেখি তাহলে সেক্ষেত্রে আমাদের ফলস নেগেটিভ বা ফলস পজিটিভ রেজাল্ট দিতে পারে। এরপরে হচ্ছে থাইরয়েডের হরমোনের ফাংশন, আমরা অলরেডি অনেকগুলো পড়ছি কি ফাংশন করে। এফএসএইচ মেইনলি স্পারমাটোজেনেসিস করে এবং ইস্ট্রোজেন প্রোডাকশন করে। লুটিনের মেইন কাজ হচ্ছে ফিমেলের ক্ষেত্রে ওভুলেশন আর মেলের ক্ষেত্রে টেস্টোস্টেরন সিনথেসিস এন্ড সিক্রেশন। তাহলে এগুলো হচ্ছে আমরা এন্ডোক্রাইন পার্ট 3 তে পড়ছিলাম। প্রোডাকশনের কাজ হচ্ছে মিল্ক প্রোডাকশন, এটা একটু পরে আসবে আবার। এর পাশে পোস্টেরিয়র পিটুইটারি, তাহলে এটা আমরা এর আগে ডিসকাস করছি। পোস্টেরিয়র পিটুইটারি যে হরমোনগুলো আছে এগুলো তৈরি হয়ে হচ্ছে হাইপোথ্যালামাসে, দেন হাইপোথ্যালামাসে তৈরি হওয়ার পরে এটা পিটুইটারি গ্ল্যান্ডের পোস্টেরিয়র পার্টে এসে স্টোর থাকে, এখান থেকে রিলিজ হয়, বাট এটা প্রোডাকশন হয় কিন্তু হাইপোথ্যালামাসে। এখান থেকে আমাদের মেইনলি দুইটা হরমোন রিলিজ হয়, একটা হচ্ছে অক্সিটোসিন আর একটা হচ্ছে ভ্যাসোপ্রেসিন। অক্সিটোসিনের মেইন ফাংশন হচ্ছে মিল্ক ইজেকশন করা, তাহলে মিল্ক প্রোডাকশন করা হচ্ছে প্রোল্যাকটিন আর ইজেকশন করা হচ্ছে অক্সিটোসিন। আর একটা কাজ করে কি ইউট্রাইন কন্ট্রাকশন করে ডিউরিং লেবার। অক্সিটোসিন থেকে ইউজুয়ালি আমাদের কোশ্চেন আসে না, আমাদের লাগবে হচ্ছে অ্যান্টিডাইরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন। তাহলে ভ্যাসোপ্রেসিনের মেইন কাজ হচ্ছে ওয়াটার রিটেনশন করা। এখানে লেখা আছে ওয়াটার এক্সক্রিশন কমানো বাই প্রমোটিং কনসেন্ট্রেশন অফ ইউরিন। তাহলে এটা হচ্ছে আসলে একটু ঘুরায় লেখা আছে। তাহলে এডিএস কি করে? ওয়াটারটা রিঅ্যাবজর্পশন করে ফ্রম কালেক্টিং ডাক্ট অফ কিডনি। তাহলে ওয়াটারটা যদি রিঅ্যাবজর্পশন করে ফেলে তাহলে আমাদের ইউরিনে ওয়াটার কমে যাবে, ফলে ইউরিন দিয়ে ওয়াটার এক্সট্রাকশন কম হবে। ইউরিনটা তখন কি হবে? কনসেন্ট্রেটেড ইউরিন হবে। এই কথাটা এখানে বলা হয়েছে। আরেকটা রিসেপ্টর আছে ভি1 রিসেপ্টর। ভি1 রিসেপ্টরের কাজ কি হয়? যদি হাই কনসেন্ট্রেশন থাকে এই ক্ষেত্রে এটা ভ্যাসোকনস্ট্রিকশন করতে পারে। মেইনলি কোথায় করে? স্কিন অ্যান্ড জিআইটি তে। জাস্ট এইটুকু মনে রাখলে হবে। তাহলে ভি1 রিসেপ্টর মিডিয়েটেড কাজ হচ্ছে ভ্যাসোকনস্ট্রিকশন আর ভি2 রিসেপ্টর মিডিয়েটেড কাজ হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন করা। তাহলে কোনো পেশেন্ট যদি এডিএস ডেফিসিয়েন্সি থাকে তাহলে কি হবে? ওয়াটারটা রিঅ্যাবজর্পশন করতে পারবে না। আর যদি এডিএস বেশি রিলিজ হয় তাহলে কি হবে? ওয়াটার বেশি বেশি রিঅ্যাবজর্পশন করবে। তাহলে এই রিলেটেড ডিজিজও আমরা একটু পরে পড়বো। এরপর হচ্ছে গ্রোথ হরমোন সিক্রেশনের স্টিমুলাস অ্যান্ড ইনহিবিটর ফ্যাক্টরস। এটা হচ্ছে জ্ঞানং একটা বক্স, এটা থেকে অনেক সময় এমসিকিউ আসে। মেইনলেসে যেগুলো সিক্রেশন ইনহিবিট করে এগুলো পড়লে হবে, বাকিগুলো আসলে শিওর আমি অ্যান্সার করতে পারবো। তাহলে সিক্রেশন ইনহিবিট করে কে কে? গ্লুকোজ, কর্টিসল, ফ্রি ফ্যাটি অ্যাসিড। এরপর হচ্ছে গ্রোথ হরমোন এবং IGF-1 যদি বেড়ে যায় সেটা ইনহিবিট করতে পারে, মেড্রক্সিপ্রজেস্টেরন অ্যান্ড র্যাপিড আই মুভমেন্ট স্লিপ। তাহলে স্লিপের ক্ষেত্রে দুইটা ডিফারেন্স আছে। গোয়িং টু স্লিপ মানে স্লিপের শুরুতে হচ্ছে গ্রোথ হরমোন সিক্রেশন বাড়ায়, আর যখন হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট স্লিপ থাকে তখন হচ্ছে গ্রোথ হরমোন সিক্রেশনটা কমে যায়। তাহলে মেইনলি যেগুলো সিক্রেশন কমায় এগুলো মনে রাখলে হবে, এখান থেকেও পরীক্ষা এমসিকিউ আসে। এরপর ইনভেস্টিগেশন রিলেটেড কিছু কথাবার্তা আছে, এগুলো আমরা অলরেডি বলছি, আমরা একটু দেখি। হাই র্যান্ডম লেভেল ডাজ নট কনফার্ম অ্যাক্রোমেগালি। Diagnosis confirmed only by failure of growth hormone to be suppressed during an oral glucose tolerance test and high serum IGF-1. মানে অ্যাক্রোমেগালি হোক বা কুচিং সিনড্রোম হোক, কোনোগুলোর ক্ষেত্রে আমরা যদি র্যান্ডম স্যাম্পল নিই সেটা ডিজিজ ডায়াগনোসিস বা ডিজিজ এক্সক্লুশনে কোনো হেল্প করবে না। এই কথাগুলো এখানে বলা হয়েছে। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোনো পেশেন্ট যদি পিটুইটারি গ্ল্যান্ডে টিউমার হয় এটাকে আমরা ম্যাকুলার এবং মাইক্রোএডেনোমা দুই ভাগে ভাগ করতে পারি, সাইজ উপর ডিপেন্ড করে। ম্যাকুলার এডিনোমাগুলো হচ্ছে মোর দ্যান 10 মিলিমিটার
in size আর মাইক্রোগুলো হচ্ছে less than 10 মিলিমিটার। এরপরে লোকাল কমপ্লিকেশনস অফ লার্জ পিটুইটারি টিউমার, আমরা অলরেডি বলছি এখানে ক্লোজে থাকে অপটিক কাইজমা, সো এখানে কম্প্রেশন করতে পারে এবং ভিজুয়াল ডিস্টারবেন্স হতে পারে। এখন পিটুইটারি যে ডিজিজগুলো আছে এগুলো কমন প্রেজেন্টেশন কেমন হয়? তাহলে পিটুইটারি গ্ল্যান্ডের সবচেয়ে কমন প্যাথোলজি হচ্ছে এখানে অ্যাডিনোমা ফর্মেশন হয়। অ্যাডিনোমাগুলো দুই ধরনের হতে পারে, মাইক্রো অ্যাডিনোমা এন্ড ম্যাক্রো অ্যাডিনোমা। তার সাইজ উপর ডিপেন্ড করে এদের প্রেজেন্টেশন হয় ডিফারেন্ট। মাইক্রো অ্যাডিনোমাগুলো ইউজুয়ালি হরমোন এক্সেসের ফিচার্স নিয়ে ডেভেলপ করে, প্রেজেন্টেশন করে। আর ম্যাক্রো অ্যাডিনোমা প্রেজেন্ট করতে হয় তিনভাবে: হরমোন এক্সেস, হরমোন ডেফিসিয়েন্সি বা হাইপোপিটুইটারিজম, আর হচ্ছে লোকাল কমপ্লিকেশনস ডিউ টু মাস ইফেক্ট আর ডিউ টু ইফেক্ট অফ টিউমার্স। তাহলে হরমোন এক্সেস যদি হয় তাহলে কি হতে পারে? একটা যদি প্রোল্যাকটিন সিক্রেশন বেশি হয়, এগুলো গ্যালাক্টোরিয়া এবং অ্যামোনিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে ইন কেস অফ ফিমেল। আর মেলের ক্ষেত্রে হাইপোগোনাডিজম নিয়ে প্রেজেন্ট করে। কারণ এক্সেসিভ প্রোল্যাকটিন কি করে? গোনাডোট্রপিন রিলিজিং হরমোন সিক্রেশন কমায় দেয়, ফলে পেশেন্টের হাইপোগোনাডিজম হয়। যদি গ্রোথ হরমোন বেশি বেশি রিলিজ হয় তাহলে পেশেন্ট প্রেজেন্ট করবে অ্যাক্রোমেগালি নিয়ে। আর যদি এসিটিএস বেশি রিলিজ হয় তাহলে পেশেন্ট প্রেজেন্ট করবে কুশিং ডিজিজ নিয়ে। তাহলে ম্যাক্রো এডিনোমার ক্ষেত্রে এগুলো সেম। ডিফারেন্স হচ্ছে ম্যাক্রো এডিনোমার ক্ষেত্রে হাইপোপিটুইটারিজম বা হরমোন ডেফিসিয়েন্সি হতে পারে আর লোকাল কমপ্লিকেশনস হতে পারে। হরমোন ডেফিসিয়েন্সি হলে কি হবে? গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি হলে পেশেন্টের গ্রোথ কমে যাবে, লিথার্জি থাকবে পেশেন্টের। গোনাডোট্রপিন যদি কমে যায় তাহলে ফিমেল পেশেন্টের ক্ষেত্রে অ্যামোনিয়া হবে, মেল পেশেন্টের ক্ষেত্রে হাইপোগোনাডিজম ফিচার্স রিপ্রেজেন্ট করবে। এসিটিএইচ যদি কমে যায় তাহলে অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি ফিচার্স থাকবে। টিএসএস কমে গেলে হাইপোথাইরয়েডিজম ফিচার্স থাকবে। আর যদি ভ্যাসোপ্রেসিন রিলিজ কমে যায় তাহলে সেক্ষেত্রে ডায়াবেটিস ইনসিপিডাস রিপ্রেজেন্ট করবে। ডায়াবেটিস ইনসিপিডাস আলাদা করে ডিসকাস করা হবে এখানে। লোকাল কমপ্লিকেশনস মধ্যে কি হতে পারে? এখানে হচ্ছে যে ইক্সলের যে ফিচার্সগুলো সেই ধরনের ফিচার্স পাওয়া যাবে, মানে ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশনস। তাহলে পেশেন্টের হচ্ছে হেডেক থাকবে, ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট থাকতে পারে। কেন হয়? আমরা একটু আগে বলছি এখানে অপটিক কাইজমা বা অপটিক যে পাথ আছে সেটা ড্যামেজ হয়। আর ডিপ্লোপিয়া হইতে পারে যদি ক্যাভার্নাস সাইনাস ইনভলভমেন্ট হয়, থার্ড, ফোর্থ এন্ড সিক্স ক্রেনাল নার্ভ পলসি হয়। দেন হচ্ছে ডিসকানেকশন, হাইপারকোলেক্টেমিয়া এন্ড অ্যাকুট ইনফেকশন অর এক্সপানশন ইন কেস অফ পিটুইটারি এপিপ্লেক্সি। তাহলে এগুলো আমরা একটু পরে ডিসকাস করব। তাহলে পিটুইটারি প্যাথোলজিগুলোর কমন প্রেজেন্টেশন কেমন থাকে? যদি ফিমেল পেশেন্ট হয় তাদের ক্ষেত্রে প্রেজেন্টেশন থাকে হচ্ছে সেকেন্ডারি অ্যামোনিয়া আর গ্যালাক্টোরিয়া। আর পোস্ট মেনোপজাল ওমেন বা মেল পেশেন্টের ক্ষেত্রে ইউজুয়ালি প্রেজেন্টেশন থাকে হাইপোগোনাডিজম নিয়ে। আর একটা হইতে পারে যদি লাস্ট টিউমার হয় সেক্ষেত্রে ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট নিয়ে। তাহলে কমন প্রেজেন্টেশন হচ্ছে এই কয়টাই। এগুলো একটু কম বেশি করে আগের বক্সটাতে ডিসকাস করা হয়েছে। এরপর সে হাইপোপিটুইটারিজম। হাইপোপিটুইটারিজম মানে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড থেকে যদি হরমোনগুলো রিলিজ কমে যায়। মোস্ট কমন কজ কি? পিটুইটারি ম্যাক্রো এডিনোমা। তাহলে আমরা বক্সে দেখছি যে মাইক্রো এডিনোমাগুলো ইউজুয়ালি হরমোন এক্সেস নিয়ে প্রেজেন্ট করে, আর ম্যাক্রো এডিনোমাতে হরমোন ডেফিসিয়েন্সি, এক্সেস এন্ড লোকাল কমপ্লিকেশন তিনটা হতে পারে। ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের মধ্যে এখানে একটা জিনিস একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেডিওথেরাপির ক্ষেত্রে আমাদের যে যদি হাইপোপিটুইটারিজম ডেভেলপ করে তাহলে সবাই ফার্স্ট লস হচ্ছে গ্রোথ হরমোন। তাহলে এটা অনেক সময় পরীক্ষা কোশ্চেন আসে যে সবাই ফার্স্টে কোন হরমোনটা ডেফিসিয়েন্সি হয়? অ্যান্সার হবে গ্রোথ হরমোন। It also in contrast to primary adrenal insufficiency, angiotensin II dependent zonal glomerular function is not lost and hence aldosterone secretion maintains a normal plasma of potassium. তাহলে এটা আমরা অ্যাড্রেনাল গ্ল্যান্ড প্যাথোলজি পড়ার সময় বলছিলাম যে জোনা গ্লোমেরুলাসে যেটা থাকে এখান থেকে আমাদের অ্যালডোস্টেরন রিলিজ হয়। এই অ্যালডোস্টেরনটা পিটুইটারি গ্ল্যান্ডের উপর ডিপেন্ডেন্ট না। সো কোনো পেশেন্টের যদি পিটুইটারি গ্ল্যান্ডে হরমোন সিক্রেশন ডেফিসিয়েন্সি হয় তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে অ্যালডোস্টেরন এফেক্টেড হবে না এবং এই ক্ষেত্রে পটাশিয়ামের কোনো চেঞ্জ ইউজুয়ালি হবে না। দেন হচ্ছে কোনো পেশেন্টের যদি এসিটিএস রিলিজ কমে যায় ডিউ টু হাইপোপিটুইটারিজম তাহলে সেক্ষেত্রে পেশেন্টের অ্যাড্রেনাল ডেফিসিয়েন্সি হতে পারে। আবার কোনো পেশেন্টের যদি অ্যাড্রেনাল গ্ল্যান্ডের সমস্যা হয় সেক্ষেত্রেও অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হতে পারে। তাহলে পার্থক্য কি? অ্যাডিসন ডিজিজের ক্ষেত্রে কি হবে? যেহেতু অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কর্টিসল রিলিজ কমে যাচ্ছে, সো ফিডব্যাক মেকানিজমের জন্য পিটুইটারি গ্ল্যান্ড থেকে বেশি বেশি এসিটিএস রিলিজ হবে এবং এক্সেসিভ এসিটিএস কি করে? পিগমেন্টেশন করে। সো অ্যাডিসন ডিজিজ বা প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সিতে পেশেন্টের হাইপার পিগমেন্টেশন থাকবে। আর হাইপোপিটুইটারিজম পেশেন্টে কি হচ্ছে? এসিটিএস রিলিজ কম হচ্ছে যেহেতু পিটুইটারি গ্ল্যান্ডের সমস্যা। তাহলে এসিটিএস যদি কম হয় তাহলে এই পেশেন্টগুলো কি হবে? হাইপোপিগমেন্টেশন হবে বা পেশেন্টের প্যালোর থাকবে।
মানে একটু হোয়াইট টাইপের থাকবে, পিগমেন্টেশন কম থাকবে। তাহলে এটা দিয়ে আমরা হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি আলাদা করতে পারি। তাহলে কোনো পেশেন্টের অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি যদি পিটুইটারি গ্ল্যান্ডের প্যাথোলজির কারণে হয়, তাহলে পেশেন্টগুলো প্যালেও থাকবে। আর যদি অ্যাড্রেনাল গ্ল্যান্ডের প্যাথোলজির কারণে বা অ্যাডিসনস ডিজিজের কারণে হয়, তাহলে পেশেন্টগুলো হাইপার পিগমেন্টেড থাকবে। ইনভেস্টিগেশনের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যদি কোনো পেশেন্ট অ্যাকিউটলি আনওয়েল থাকে, তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে সবার আগে ট্রিটমেন্ট করতে হচ্ছে কর্টিসল ডেফিসিয়েন্সি। তাহলে হাইপোপিটুইটিজমের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হরমোন ফর ট্রিটমেন্ট পারপোজ এটা হচ্ছে কর্টিসল। তাহলে এই ক্ষেত্রে সবাই আগে আমাদের হাইড্রোকর্টিসন দিতে হবে যদি পেশেন্ট অ্যাকিউটলি ইল থাকে। আর কোনো পেশেন্ট যদি বায়োকেমিক্যাল এভিডেন্স থাকে যে হাইপোপিটুইটিজমে, সেক্ষেত্রে আমাদের নেক্সট ইনভেস্টিগেশন হবে এমআরআই বা সিটি স্ক্যান করা টু আইডেন্টিফাই এনি পিটুইটারি অর হাইপোথ্যালামিক টিউমার, এবং এই ক্ষেত্রে এমআরআইটা হচ্ছে প্রিফার্ড। এরপরে ইনসুলিন টলারেন্স টেস্ট দেওয়া রয়েছে, কিছু কথা তো বলা আছে, পরীক্ষা ইউজুয়ালি কখনো আসে না। জাস্ট কন্টেন্ট ইস্যুগুলো একটু দেখে রাখবেন। কোনো পেশেন্ট যদি ইসকেমিক হার্ট ডিজিজ, এপিলেপসি বা সিভিয়ার হাইপোপিটুইটিজম থাকে, সেক্ষেত্রে ইনসুলিন টলারেন্স টেস্টটা করা যাবে না। এবার কজেস অফ এন্টেরোপিটুইটারি হরমোন ডেফিসিয়েন্সি, অনেক কজ দেওয়া আছে, জাস্ট একবার রিডিং দেখে রাখলে হবে। মেইনলি স্যার যদি হাইপোথ্যালামাস বা পিটুইটারিতে কোনো স্ট্রাকচারাল ড্যামেজ থাকে, লাইক কোনো টিউমার বা মেটাস্টেসিস যদি থাকে, যদি পেশেন্টের সার্জারি বা হেড ইনজুরি হয়ে থাকে, কোনো ইনফিল্ট্রেটিভ ডিসঅর্ডার থেকে থাকে, অথবা ফাংশনাল কজের কারণে পিটুইটারি হরমোন ডেফিসিয়েন্সি হতে পারে। এর মধ্যে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোনগুলা? ফার্স্ট হচ্ছে প্রাইমারি পিটুইটারি টিউমার বা ম্যাকুলার যেগুলা, এটা হচ্ছে মোস্ট কমন কজ, এটা পড়া লাগবে। এরপর পিটুইটারি গ্ল্যান্ডে যদি সাডেন হেমোরেজ হয় বা ইনফেকশন হয়, তাহলে সেক্ষেত্রে পিটুইটারি অ্যাপোপ্লেক্সি ডেভেলপ করতে পারে। এই পেশেন্টগুলা অনেক সময় সাডেন সিভিয়ার হেডেক এবং পিটুইটারি ইনসাফিসিয়েন্সি প্রেজেন্ট করতে পারে, একটু পরে আবার আসবে, তাহলে এটা জানা লাগবে। দেন হচ্ছে পোস্টপার্টাম নেক্রোসিস বা শিয়ান সিনড্রোম, এটা লাগবে আমাদের। আরেক লাগবে ফাংশনাল। তাহলে কোনো পেশেন্টের যদি ক্রনিক সিস্টেমিক ইলনেস থাকে, তারপর হচ্ছে এক্সেসিভ ওয়েট লস হয় ইন কেস অফ অ্যানেকশন নার্ভাস অর এক্সেসিভ এক্সারসাইজ, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে পিটুইটারি হরমোন ডেফিসিয়েন্সি থাকে। তাহলে আমরা যখন হাইপোগনোডিজম পড়ছিলাম, তখন এই কজগুলো ছিল। তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে পিটুইটারি হরমোন ডেফিসিয়েন্সি থাকে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ডেফিসিয়েন্সি হতে পারে। তাহলে যদি ফিমেল পেশেন্ট হয়, অনেক সময় পেশেন্টগুলো অ্যামোনিয়া থাকে। ইউজুয়ালি সিনিয়রিটি অ্যানোরেক্সিয়া নার্ভোসা বা এক্সেসিভ এক্সারসাইজের জন্য জিমন্যাস্টিক্স বা হচ্ছে যে অ্যাথলেট, এই ধরনের সিনারিও থাকে। তাহলে কোনো অ্যাথলেট ফিমেল বা জিমন্যাস্টিক ফিমেল, অথবা কোনো পেশেন্ট যায় অ্যানোরেক্সিয়া নার্ভোসা মতো ইটিং ডিসঅর্ডার আছে, এই পেশেন্ট যদি অ্যামোনিয়া নিয়ে প্রেজেন্ট করে, তাহলে এই ক্ষেত্রে আমরা চিন্তা করবো কি ফাংশনাল পিটুইটারি হরমোন ডেফিসিয়েন্সি। তাহলে এটা পরীক্ষার সিনারিও আসে। এরপর হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের মধ্যে এখানে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আনলাইক প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, মেজারিং টিএসএইচ ইজ নট হেল্পফুল ইন অ্যাডজাস্টিং রিপ্লেসমেন্ট থেরাপি। তাহলে প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা যখন থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট দিই, তখন ট্রিটমেন্ট রেসপন্স করতে থাকি না, এটা মনিটর করার জন্য আমরা টিএসএইচ লেভেল দেখি। কিন্তু প্রাইমারি হাইপোথাইরয়েডিজম যেটা, এখানে তো পেশেন্টের টিএসএইচ ডেফিসিয়েন্সি থাকে সবসময়, এদের ক্ষেত্রে টিএসএইচ দিয়ে মনিটর করা যাবে না। তাহলে এখানে আমরা কি দেখে মনিটর করবো? টি3 টি4 লেভেল দেখি। তাহলে এটা একটু ডিফারেন্ট। প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আমরা টিএসএইচ দিয়ে মনিটর করবো, আর সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে থাইরয়েড হরমোন দিয়ে মনিটর করবো। আর পরীক্ষা যেটা বেশি আসে সেটা হচ্ছে নিচে পয়েন্টটা, it is dangerous to give thyroid replacement in adrenal insufficiency without first giving glucocorticoid therapy since this may precipitate adrenal crisis. তাহলে কোনো পেশেন্ট যদি হাইপোপিটুইটারিজম থাকে, তাহলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সি থাকবে, আবার এসিটেজ ডেফিসিয়েন্সি থাকার কারণে কর্টিসলটা কম থাকবে। এখন কোনো পেশেন্টের থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সি প্রাইমারি নাকি সেকেন্ডারি যদি না জানা থাকে, এবং পেশেন্ট যদি পিটুইটারি গ্ল্যান্ডের সমস্যার কারণে টি3 কম থাকে, এই পেশেন্টে আমরা যদি আইভি থাইরয়েড রিপ্লেসমেন্ট দিয়ে দিই, তাহলে কি হবে? থাইরয়েড হরমোনের কাজ হচ্ছে মেটাবলিজম বাড়ানো, এটা কি করবে? কর্টিসলের মেটাবলিজম বাড়ায় দিবে। তাহলে হাইপোপিটুইটারিজম পেশেন্টের আগে থেকে কর্টিসল ডেফিসিয়েন্সি আছে, এখন যদি আমরা থাইরয়েড রিপ্লেসমেন্ট দিয়ে দিই, তাহলে কর্টিসল অনেক বেশি কমে যাবে, পেশেন্টের অ্যাড্রেনাল ক্রাইসিস ডেভেলপ করবে।
তাহলে কোনো পেশেন্টের হাইপোথাইরয়েডিজমের কজ যদি আমাদের জানা না থাকে অথবা যদি হাইপোথাইরয়েডিজম সাসপেক্টেড থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আগে গ্লুকোকর্টিকয়েড রিপ্লেসমেন্ট দিতে হবে, এরপরে থাইরয়েড রিপ্লেসমেন্ট দিতে হবে। এইটাও পরীক্ষার জন্য খুবই কমন একটা টপিকস। এবার সে পিটুইটারি টিউমার। তাহলে পিটুইটারি টিউমার আমরা অলরেডি ডিসকাস করছি, মাইক্রোএডেনোমা এবং ম্যাক্রোএডেনোমা দুই ধরনের হতে পারে। এর মধ্যে বেশি কমন হচ্ছে পিটুইটারি ম্যাক্রোএডেনোমাগুলো এবং এদের বেশিরভাগই নন ফাংশনিং থাকে। আর যদি প্যারাসেলাম মাস থাকে এই ক্ষেত্রে মেনিনজিমও কমন কজ। ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট, তাহলে পিটুইটারি টিউমারের প্রেজেন্টেশন আমরা অলরেডি পড়ে ফেলছি। ডিউ টু লোকাল কমপ্লিকেশনস পেশেন্টের হেডেক থাকতে পারে, ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট থাকতে পারে, এবং ভিজুয়াল ফিল্ড ডিফেক্টের মধ্যে মোস্ট কমন হচ্ছে বাই টেম্পোরাল হেমিয়ালোপিয়া ডিউ টু কমপ্লিকেশন অফ অপটিক কাইজমা। এছাড়া কিছু পেশেন্টে আপার কোয়াড্রেন্টোপিয়ানেও প্রেজেন্ট করতে পারে। এরপর দুইটা জিনিস লাগবে, একটা পিটুইটারি অ্যাপোপ্লেক্সিয়া, একটা হচ্ছে প্রিডিসপোজিং ফ্যাক্টর ফর নন হেমোরেজিক ইনফেকশন। পিটুইটারি অ্যাপোপ্লেক্সিয়াতে কি হয়, এক্ষেত্রে যদি কোনো পেশেন্টের ইনফেকশন বা হেমোরেজ হয় ইন পিটুইটারি গ্ল্যান্ড, তাহলে পিটুইটারি গ্ল্যান্ডটা সাডেন এক্সপানশন হতে পারে। তার মানে এই ক্ষেত্রে পিটুইটারি ম্যাক্রোএডেনোমার যে ফিচারগুলো ওই ধরনের ফিচার্স পাওয়া যাবে, তবে প্রেজেন্টেশন থাকবে অ্যাকিউট। তাহলে পেশেন্টে কি থাকবে, সাডেন সিভিয়ার হেডেক অ্যান্ড ভিজুয়াল ডিস্টারবেন্স থাকবে। এরপর হচ্ছে হাইপোপিটুইটারিজম, মানে পিটুইটারি হরমোনগুলোর ডেফিসিয়েন্সি থাকবে, ফলে পেশেন্ট ফ্যাটিক, লো বিপি অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা প্রেজেন্ট করতে পারে। লো বিপি অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কেন হবে, ডিউ টু ডেফিসিয়েন্সি অফ এসিটিএইচ, এবং এসিটিএইচ ডেফিসিয়েন্সি কারণে কর্টিসল ডেফিসিয়েন্সি, তার মানে অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি ফিচার্স থাকবে। তাহলে এই ধরনের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকলে মানে কেমন থাকবে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা, সোডিয়াম কম থাকবে, পটাশিয়াম ইউজুয়ালি চেঞ্জ হবে না, কারণ পটাশিয়ামটা অ্যাডিশনের উপর ডিপেন্ডেন্ট, যেটা এসিটিএইচ কন্ট্রোল করে না। তাহলে কোনো একটা পেশেন্ট যদি সাডেন সিভিয়ার হেডেক থাকে, ভিজুয়াল ডিস্টারবেন্স থাকে, এর সাথে যদি দেখা যায় যে ব্লাড প্রেশার কম, পোর্সাল ড্রপ আছে, সোডিয়াম কম আছে, গ্লুকোজ লেভেল কম, তাহলে আমাদের ডায়াগনোস হবে কি পিটুইটারি অ্যাপোপ্লেক্সি। তাহলে সাডেন সিভিয়ার হেডেক, এটা একটা ইম্পর্টেন্ট ডিফারেন্স হচ্ছে সাবঅ্যাকুয়েন্ট হেমোরেজ। তাহলে কোনো পেশেন্টে যদি দেখেন যে সাবঅ্যাকুয়েন্ট হেমোরেজ লাইফের সিনারিও কিন্তু হরমোনাল ইমব্যালেন্স আছে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার হবে পিটুইটারি অ্যাপোপ্লেক্সি। তাহলে পিটুইটারি অ্যাপোপ্লেক্সি, সাবঅ্যাকুয়েন্ট হেমোরেজ, এইগুলোর ক্ষেত্রে হেডেকটা কিন্তু একই রকম থাকে, অনেকটা সাডেন সিভিয়ার হেডেক থাকে। তাহলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে কিনা, হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা, ব্লাড প্রেশার কেমন, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। এরপর হচ্ছে কোন কোন পেশেন্টগুলোর ক্ষেত্রে নন হেমোরেজিক ইনফেকশন কমন। তো একটা হচ্ছে ক্যাটাস্ট্রফিক অবস্ট্রেটিক হেমোরেজ। যদি কোনো পেশেন্টের পোস্টপার্টাম হেমোরেজ হয়, সেক্ষেত্রে ব্লাড লস অনেক বেশি হয়, তখন কি পিটুইটারি গ্ল্যান্ডগুলো ব্লাড সার্কুলেশন হ্যাম্পার হয় বা ব্লাড সাপ্লাই কম পায়, সেক্ষেত্রে পেশেন্টের ইনফেকশন ডেভেলপ করতে পারে, এবং এই পেশেন্টগুলো পরবর্তীতে হাইপোপিটুইটারিজম ফিচার্স নিয়ে প্রেজেন্ট করে, এটাকে বলে শিয়ান সিনড্রোম। তাহলে পোস্টপার্টাম হেমোরেজ যদি কোনো পেশেন্টের হিস্ট্রি থাকে, এরপরে হাইপোপিটুইটারিজম প্রেজেন্টেশন হয়, তাহলে সেটাকে আমরা বলবো শিয়ান সিনড্রোম। এছাড়া ডায়াবেটিস মেলাইটাস এবং রেজ ডাইসেপি, এগুলোর ক্ষেত্রে ইনফেকশন হতে পারে। ইনভেস্টিগেশন আমরা অলরেডি বলে ফেলছি যে বায়োকেমিক্যাল ফাইন্ডিংস দেখার পর আমরা হচ্ছে একটা এমআরআই করব। ট্রিটমেন্ট হচ্ছে জন্য কোনো পেশেন্টের ভিজুয়াল পাথওয়ে ড্যামেজ থাকে, ভিজুয়াল ডিফেক্ট থাকে, সেক্ষেত্রে আর্জেন্ট ট্রিটমেন্ট লাগবে। আর কোনো পেশেন্টের যদি মাস লেশন থাকে, সেই ক্ষেত্রে ইউজুয়ালি সার্জারি লাগে, তবে এক্সেপশন হচ্ছে প্রোল্যাক্টিনোমা। তাহলে পিটুইটারি গ্ল্যান্ডে যে টিউমারগুলো আছে, এখানে তো বিভিন্ন ধরনের হরমোন সিক্রেশন বেশি হতে পারে, গ্রোথ হরমোন, এসিডিএইচ, তারপর নন ফাংশনিং থাকতে পারে। তাহলে এই সবগুলো টিউমারের ক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি। এক্সেপশন কোনটা, প্রোল্যাক্টিনোমা, এটা মনে রাখা লাগবে। তাহলে প্রোল্যাক্টিনোমাতে কি হয়, এক্সেসিভ প্রোল্যাক্টিন সিক্রেশন হয়। আমরা একটু আগে পড়ছিলাম যে ডোপামিন প্রোল্যাক্টিন সিক্রেশনকে ইনহিবিট করে, এই কারণে প্রোল্যাক্টিনোমার পেশেন্টগুলা, এগুলোর ক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট থাকে ডোপামিন অ্যাগনিস্ট। তাহলে এগুলোর ক্ষেত্রে অনেক সময় সার্জারি নাও লাগতে পারে। তাহলে যে কোনো পিটুইটারি গ্ল্যান্ডের টিউমার আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি, বাট যদি প্রোল্যাক্টিনোমা হয় তাহলে আমরা ট্রিটমেন্ট করবো ডোপামিন অ্যাগনিস্ট দিয়ে, মানে এক্ষেত্রে মেডিকেল থেরাপিটা আমাদের ফার্স্ট লাইন। এই কারণে কোনো পেশেন্ট যদি আমরা পিটুইটারি টিউমার দেখি, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রোল্যাক্টিন লেভেলটা অবশ্যই চেক করতে হবে। এই কথাটা এখানে বলা হয়েছে, ইন প্রেজেন্স অফ এ সেলার মাস লেশন ইট ইজ ক্রুশিয়াল দ্যাট সেরাম প্রোল্যাক্টিন ইজ মেজার্ড বিফোর ইমার্জেন্সি সার্জারি ইজ পারফর্ম। তাহলে সার্জারি করার আগে আমাদের দেখতে হবে এটা প্রোল্যাক্টিনোমা কিনা, সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট চয়েসটা চেঞ্জ হবে। এর পাশে হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া বা গ্যালাক্টোরিয়া। কারণ হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া মানে কি, এখানে বেশি বেশি প্রোল্যাক্টিন সিক্রেশন হচ্ছে।
প্রোল্যাক্টিন সিক্রেশন বেশি হলে কি হবে? আমরা অলরেডি আগে ডিসকাস করছি, হাইপোগোনাডিজম অথবা গ্যালাক্টোরিয়া হবে। গ্যালাক্টোরিয়া মানে কি? ল্যাকটেশন ইন দ্য অ্যাবসেন্স অফ ব্রেস্ট ফিডিং। ইউজুয়ালি ফিমেলদের ক্ষেত্রে বেশি হয় এটা। এখানে একটা টার্মের সাথে আমাদের কম্বিনেশন হতে পারে, সেটা হচ্ছে ম্যাক্রোপ্রোল্যাক্টিনোমা এন্ড তাহলে ম্যাক্রোপ্রোল্যাক্টিনোমা কি জিনিস? প্রোল্যাক্টিন সিক্রেটিং পিটুইটারি টিউমার যেটা সাইজ 1 সেন্টিমিটারের বেশি বা মোর দ্যান 10 মিলিমিটারের বেশি। মানে ম্যাক্রোএডিনোমা যদি প্রোল্যাক্টিন সিক্রেশন করে সেটাকে বলে ম্যাক্রোপ্রোল্যাক্টিনোমা। আর ম্যাক্রোপ্রোল্যাক্টিন নিয়েমিয়া কি জিনিস? এক্ষেত্রে প্রোল্যাক্টিন হচ্ছে ইমিউনোগ্লোবিনের সাথে বাইন্ড করে থাকে, এটাকে বলা হয় ম্যাক্রোপ্রোল্যাক্টিন। এটা আলাদা জিনিস, এটা ক্লিনিক্যাল সিগনিফিকেন্স তেমন বেশি নাই। তাহলে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাক্রোপ্রোল্যাক্টিনোমা, যেখানে একটা লাস্ট পিটুইটারি ম্যাক্রোএডিনোমা থাকে, প্রোল্যাক্টিন সিক্রেশন বেশি বেশি থাকে। এরপর কজেস অফ হাইপোপ্রোল্যাক্টিনেমিয়া, এখান থেকে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে। 3 ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, প্যাথোলজিক্যাল এন্ড ড্রাগ ইনডিউসড। এর মধ্যে ড্রাগ ইনডিউসড যেটা সেটা সবচেয়ে বেশি আসে। তাহলে ডোপামিনের কাজ হচ্ছে, আমরা বলছিলাম প্রোল্যাক্টিন সিক্রেশনকে ইনহিবিট করা। তাহলে এমন কোন ড্রাগ যদি আমরা ইউজ করি যেটা ডোপামিনের অ্যান্টাগনিস্ট বা ডোপামিন লেভেল কমায় দেয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? প্রোল্যাক্টিন সিক্রেশনটা বাড়বে। এক্সাম্পল অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিডিপ্রেসেন্ট এন্ড অ্যান্টিইমেটিক। অ্যান্টিইমেটিকের মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মেটোক্লোপ্রোমাইড এন্ড ডমপেরিডোল। ডিপ্রেসিং ড্রাগসের মধ্যে আছে রিসারপিন এন্ড মিথাইল ডোপা। এন্ড ফাইনাল আছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন কি করে? প্রোল্যাক্টিন সিক্রেশন বাড়ায়। প্যাথোলজিক্যালের মধ্যে আছে আমাদের ডিসকানেকশন হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া বা নন ফাংশনিং পিটুইটারি ম্যাক্রোএডিনোমা। আর একটা আছে প্রোল্যাক্টিনোমা, দেন হচ্ছে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এর মধ্যে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম এবং ডিসকানেকশন প্রোল্যাক্টিনেমিয়া এটা একটু এক্সপ্লেন করলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে রিলিজ হয় টিএসএইচ, আর হাইপোথ্যালামাস থেকে রিলিজ হয় থাইরোপ্রোপিন রিলিজিং হরমোন। টিএসএইচ কি করে? টি3 টি4 রিলিজ বাড়ায়। এখন কোনো পেশেন্টের যদি টি4 টি3 ডেফিসিয়েন্সি হয়, তাহলে এটাকে আমরা কি বলবো? প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। তাহলে টি3 টি4 যদি কমে যায়, সে তখন কি করবে? পিটুইটারি গ্ল্যান্ড এবং হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করবে। এক্ষেত্রে টিআরএইচ বাড়বে, টিএসএইচ বাড়বে। এখন থাইরোপ্রোপিন রিলিজিং হরমোন আমরা একটু আগে বলছিলাম, থাইরোপ্রোপিন রিলিজিং হরমোন কি করে? প্রোল্যাক্টিন সিক্রেশনকে স্টিমুলেট করতে পারে। তাহলে এক্ষেত্রে প্রোল্যাক্টিন বাড়বে, পেশেন্টের গ্যালাক্টোরিয়া হবে। তাহলে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম এটা হচ্ছে গ্যালাক্টোরিয়া করতে পারে। আরেকটা বলছিলাম কি? ডিসকানেকশন হাইপোপ্রোল্যাক্টিনেমিয়া। এটা কি জিনিস? তাহলে হাইপোথ্যালামাস থেকে আমাদের রিলিজ হচ্ছে ডোপামিন। এটা আসে কিসের মাধ্যমে? একটা ইনফান্ডিবুলার স্ট্রাক থাকে, মানে কানেকশন থাকে বিটুইন হাইপোথ্যালামাস এন্ড পিটুইটারি। ডোপামিনটা এসে পিটুইটারি গ্ল্যান্ডে, এখান থেকে যে প্রোল্যাক্টিন সিক্রেশন এটাকে ইনহিবিট করে রাখে। এখন যদি পিটুইটারি গ্ল্যান্ডে কোনো একটা টিউমার হয়, হওয়ার ফলে এই স্ট্রাকটা যদি কম্প্রেশন করে রাখে, তাহলে কি হবে? হাইপোথ্যালামাস এবং পিটুইটারি মাঝখানে যে কানেকশন আছে, এই কানেকশনটা লস হয়ে যাবে। ফলে ডোপামিনের যে ইনহিবিটর ইফেক্ট, এই ইনহিবিটর ইফেক্টটা থাকবে না। তখন পিটুইটারি গ্ল্যান্ড কি করবে? বেশি বেশি প্রোল্যাক্টিন সিক্রেশন করবে। ফলে হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া হবে, গ্যালাক্টোরিয়া হবে। এটাকে বলা হচ্ছে ডিসকানেকশন হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া ডিউ টু নন ফাংশনিং পিটুইটারি ম্যাক্রোএডিনোমা। তাহলে পিটুইটারি ম্যাক্রোএডিনোমা এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে নন ফাংশনিং আর একটা হচ্ছে ফাংশনিং। তাহলে ফাংশনিং ক্ষেত্রে সেক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স গুলো থাকবে, সাথে পেশেন্টে কি থাকবে? লোকাল কমপ্লিকেশন যে ফিজ সেগুলো থাকবে। নন ফাংশনিং ক্ষেত্রেও লোকাল কমপ্লিকেশন গুলো থাকবে, কিন্তু হরমোনাল ইমব্যালেন্স গুলো থাকবে না। তবে প্রোল্যাক্টিন সিক্রেশনটা বাড়তে পারে ডিউ টু এই ডিসকানেকশন। নন ফাংশনিং ক্ষেত্রে কিন্তু অনেক সময় প্রোল্যাক্টিন সিক্রেশন বেশি থাকতে পারে, সেটা দেখে ফাংশনিং প্রোল্যাক্টিন চিন্তা করা যাবে না। এটাও একটু পদও লাগবে, এই জন্য আগে ডিসকাস করলাম না। ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট এটা অলরেডি বেশ কয়েকবার আমরা ডিসকাস করে ফেলছি। ফিমেল পেশেন্টের ক্ষেত্রে গ্যালাক্টোরিয়া, সেকেন্ডারি অ্যামেনোরিয়া নিয়ে প্রেজেন্ট করবে, ইনফার্টিলিটি নিয়ে প্রেজেন্ট করবে। আর মেল পেশেন্টের ক্ষেত্রে মেইনলি ডিক্রিজ লিবিডো নিয়ে বা হাইপোগোনাডিজমের যে ফিচার্সগুলো আছে, লাইক রিডিউস শেভিং ফ্রিকোয়েন্সি, লিথার্জি, এগুলো প্রেজেন্ট করবে। ইনভেস্টিগেশনের মধ্যে গ্যালাক্টোরিয়ার ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট যেটা ফিজিওলজিক্যাল, সেটা হচ্ছে প্রেগনেন্সি। সো কোনো পেশেন্ট যদি গ্যালাক্টোরিয়া থাকে,
সবার আগে আমাদের প্রেগনেন্সি এক্সক্লুশন করতে হবে। এরপরে আমরা কি করবো, প্রোল্যাক্টিন কনসেন্ট্রেশন দেখবো। এটার উপর ডিপেন্ড করে আমরা আন্ডারলাইং কজ সম্পর্কে একটা আইডিয়া পাইতে পারি। যদি 500 to 1000 মিলিমিটার পার লিটার থাকে, তাহলে সেক্ষেত্রে কজ আছে ফিজিওলজিক্যাল যেগুলো কজ আছে, প্রেগনেন্সি, ল্যাকটেশন, স্ট্রেস বা ড্রাগ কজ। আর যদি কোনো পেশেন্টের 1000 থেকে 5000 এর মধ্যে থাকে, তাহলে এটি নির্ভর করে ড্রাগস কজ অথবা মাইক্রোপ্রোল্যাক্টিনোমা অথবা ডিসকানেকশন হাইপারপ্রোল্যাক্টিনোমিয়া, যেটা আমরা একটু আগে বললাম নন ফাংশনিং ম্যাক্রোলিনোমার কারণে হয়। আর যদি কোনো পেশেন্টের 5000 এর বেশি থাকে, তাহলে এটা ইন্ডিকেট করে ম্যাক্রোপ্রোল্যাক্টিনোমা। তাহলে 1000 এর নিচে 1000 থেকে 5000 এবং মোর দ্যান 5000, সবগুলো যদি মনে না থাকে তাহলে একটা মনে রাখতে হলে সেটা মনে রাখতে হবে মোর দ্যান 5000। তাহলে ভেরি হাই লেভেল যদি থাকে সেটা হচ্ছে ম্যাক্রোপ্রোল্যাক্টিনোমা। তার মানে প্রোল্যাক্টিনোমার ক্ষেত্রে সাইজের সাথে কনসেন্ট্রেশনের মিল আছে, যত টিউমার সাইজ বড় হবে তত কনসেন্ট্রেশন বাড়বে। ট্রিটমেন্ট কি, আন্ডারলাইং যে কজ আছে সেগুলো ট্রিটমেন্ট করতে হবে। যদি ড্রাগস কজ হয় তাহলে ড্রাগসগুলো বন্ধ করতে হবে। যদি প্রোল্যাক্টিনোমা হয় সেক্ষেত্রে আমরা ডোপামিন অ্যাগনিস্ট ইউজ করতে পারি। তাহলে ডোপামিন অ্যাগনিস্ট একটা আমরা ইউজ করেছে পার্কিনসন্স ডিজিজে। ডোপামিন অ্যাগনিস্টের সাইড ইফেক্ট আমাদের জানা লাগবে। নওসিয়া, কনস্টিপেশন, হেডেক এগুলো তো নন স্পেসিফিক। আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে পোস্টাল হাইপারটেনশন, দেন হচ্ছে সাইকোসিস, রিস্ক টেকিং বিহেভিয়ার বা গ্যাম্বলিং। আর পরীক্ষা যেটা সবচেয়ে কমন আসে পালমোনারি ফাইব্রোসিস করতে পারে, কার্ডিয়াক ভালভুলার ফাইব্রোসিস করতে পারে। তাহলে লাং ফাইব্রোসিসের কজ এটার মধ্যে একটা আসবে ডোপামিন অ্যাগনিস্ট, তারপর হচ্ছে পোস্টাল হাইপারটেনশনের কজ হিসেবে আসবে ডোপামিন অ্যাগনিস্ট। তাহলে এগুলো পরীক্ষার সময় এমসিকিউ হিসেবে আসে। তাহলে ডোপামিন অ্যাগনিস্ট অ্যাডভার্স এগুলো মুখস্থ করা লাগবে। এটা হচ্ছে প্রোল্যাক্টিনোমা। তাহলে এটা হচ্ছে প্রোল্যাক্টিন সিক্রেটিং টিউমার। আমরা অলরেডি বলে ফেলছি যে যত বেশি সাইজ বড় হবে তত কনসেন্ট্রেশন বেশি হবে। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, প্রোল্যাক্টিন সিক্রেটিং যে সেলগুলো আছে আর গ্রোথ হরমোন সিক্রেটিং সেলগুলো, এটা হচ্ছে কমন লাইনেজ থাকে। এই কারণে অনেক সময় দেখা যায় যে প্রোল্যাক্টিনোমা থেকে এক্সেসিভ গ্রোথ হরমোন সিক্রেশন হতে পারে এবং অ্যাক্রোমেগালি করতে পারে। এটা একটু মনে রাখা লাগবে। ট্রিটমেন্ট কি, ডোপামিন অ্যাগনিস্ট হচ্ছে এখানে ফার্স্ট লাইন থেরাপি। এটা অলরেডি আমরা বলে ফেলছি, ডোপামিন হচ্ছে প্রোল্যাক্টিন সিক্রেশনকে ইনহিবিট করে। সো প্রোল্যাক্টিন সিক্রেট টিউমারের ক্ষেত্রে আমাদের ফার্স্ট চয়েস অফ ট্রিটমেন্ট হচ্ছে ডোপামিন অ্যাগনিস্ট। তবে কোনো পেশেন্টে যদি ডোপামিন অ্যাগনিস্ট দেওয়ার পর রেসপন্স না করে বা যদি অ্যাডভার্স ডেভেলপ করে বা কন্ট্রাইন্ডিকেট হয়, সেক্ষেত্রে সার্জারি করা লাগতে পারে। প্রেগনেন্সিতে যদি মাইক্রোএডিনোমা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ডোপামিন অ্যাগনিস্টটাকে বন্ধ করে দিতে হবে। আর যদি ম্যাক্রোপ্রোল্যাক্টিনোমা হয় সেক্ষেত্রে কন্টিনিউ করা লাগতে পারে। এটা পরীক্ষার জন্য একটা লাগে না। এমআরসি পরীক্ষাতে অনেক সময় রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে যে কোনো একটা পেশেন্টের প্রোল্যাক্টিনোমা আছে, প্রেগনেন্সি হয়ে গেছে, পেশেন্ট এখন প্রেগনেন্ট হয়েছে, পেশেন্টের ড্রাগ বন্ধ করবো না কন্টিনিউ করবো। এরপর সে অ্যাক্রোমেগালি। তাহলে আমাদের আজকের সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক আছে অ্যাক্রোমেগালি। কেন হয়? ডিউ টু এক্সেসিভ গ্রোথ হরমোন সিক্রেশন ফ্রম পিটুইটারি টিউমার। ইউজুয়ালি টিউমারগুলো কেমন থাকে? ম্যাক্রো এডিনোমা। ক্লিনিক্যাল ফিচার্স কি পাওয়া যেতে পারে? গ্রোথ হরমোন সিক্রেশন যদি বেশি হয় সেক্ষেত্রে দুই টাইপ প্রেজেন্ট হয়ে যাবে, একটা জাইগ্যান্টিজম, একটা অ্যাক্রোমেগালি। যদি বিফোর পিউবার্টি গ্রোথ হরমোন সিক্রেশন বেশি হয় সেটাকে ক্ষেত্রে আমরা পাবো জাইগ্যান্টিজম। আর যদি আফটার পিউবার্টি হয় সেক্ষেত্রে আমরা পাবো অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালিটা বেশি কমন এবং বই অ্যাক্রোমেগালিটা ডিসকাস করা হয়েছে। অ্যাক্রোমেগালি পেশেন্টগুলোর ক্ষেত্রে মোস্ট কমন প্রেজেন্টেশন থাকে হচ্ছে হেডেক অ্যান্ড এক্সেসিভ সুয়েটিং। হেডেক হয় যেহেতু এখানে ম্যাক্রো অ্যাডিনোমা আছে, সো লোকাল কম্প্রেশনের কারণে। আর এক্সেসিভ সুয়েটিং হয় ডিউ টু স্যালাইভারি যে গ্ল্যান্ডগুলো আছে এগুলো হাইপ্রেশার কারণে। আর পেশেন্টগুলো আমরা এর আগেও বলছি যে ম্যাক্রো এডিনোমা থাকলে পেশেন্টগুলোর ক্ষেত্রে অপটিক অ্যাজমা কম্প্রেশনে বাই টেম্পোরাল হেমিওনোপিয়া হতে পারে। অ্যাক্রোমেগালি ক্লিনিক্যাল ফিচার্স আমরা অলরেডি মোটামুটি সবাই জানি। এক্ষেত্রে ইউজুয়ালি আমাদের যে অর্গানগুলো আছে বা লিম্স আছে এগুলো সাইজে বড় হয়ে যায়। তাহলে এখানে স্কাল গ্রোথ থাকবে, তারপর হচ্ছে লোয়ার জ গ্রোথের কারণে প্রগনেসিজম থাকবে, লিপ, নোজ, টাং, হ্যান্ডস, ফিট মানে সবগুলো অর্গানই বড় হয়ে যাবে, স্কিনগুলো থিকেন থাকবে। তাহলে এগুলো হচ্ছে খুবই কমন, এগুলো আমরা জানি। পরীক্ষা আমাদের যেগুলো লাগবে সেটা হচ্ছে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে প্রক্সিমাল মায়োপ্যাথি থাকতে পারে। তাহলে প্রক্সিমাল মায়োপ্যাথি কজ অনেক সময় পরীক্ষা এমসিকিউ আসে। পেশেন্টগুলোর আর্থ্রোপ্যাথি থাকতে পারে, কার্পাল টানেল সিনড্রোম থাকতে পারে। তাহলে কার্পাল টানেল সিনড্রোমের কজও এমসিকিউ আসে। তাহলে একটা কজ আছে অ্যাক্রোমেগালি। এরপর হেডেক এবং ইনক্রিজ সোয়েটিং মোস্ট কমন প্রেজেন্টেশন আমরা অলরেডি পড়ছি। এই পেশেন্টগুলো কার্ডিয়াক কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে এবং পেশেন্টগুলোর কজ অফ ডেথ হয় ইউজুয়ালি কার্ডিয়াক কমপ্লিকেশনের কারণে। কি কি হতে পারে? হাইপারটেনশন, কার্ডিওভাস্কুলার ডিজিজ অ্যান্ড কার্ডিওমায়োপ্যাথি। তাহলে পেশেন্টগুলো কার্ডিয়াক মনিটরিং করা লাগবে।
আর কি হতে পারে, টাইপ 2 ডায়াবেটিস হতে পারে, যেহেতু গ্রোথ হরমোন ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়। পেশেন্টগুলোর কমপ্লিকেশন হিসেবে কোলনিক ক্যান্সার ডেভেলপ করতে পারে। তাহলে পেশেন্টগুলোর ক্ষেত্রে কোলোনোস্কোপি করে মনিটর করা করে কোলনিক ক্যান্সার ডেভেলপ করতেছে কিনা। পরীক্ষার সময় কোশ্চেন আসে যে কমপ্লিকেশনস অফ অ্যাক্রোমেগালি। তাহলে একটা পেলাম প্রক্সিমাল মায়োপ্যাথি, আর্থ্রোপ্যাথি, কার্পাটেন সিনড্রোম, কার্ডিওভাস্কুলার ডিজিজ বা কার্ডিওমায়োপ্যাথি, হাইপারটেনশন, ডায়াবেটিস এন্ড কোলন কার্সিনোমা। তাহলে এগুলো হচ্ছে অ্যাক্রোমেগালি কমপ্লিকেশনস। তাহলে ইনভেস্টিগেশনে কি কি করব? একটা হচ্ছে আমরা স্ক্রিনিং টেস্ট করতে পারি সেরাম IGF-1 দেখে। গ্রোথ হরমোন কেন দেখি না? কারণ গ্রোথ হরমোন সিক্রেশনটা পালসেটাই, যদি শুধু গ্রোথ হরমোন মেজার করি তাহলে সেক্ষেত্রে ফলস রেজাল্ট দিতে পারে। তাহলে স্ক্রিনিং টেস্ট করবো আমরা IGF-1, এটা মোটামুটি কন্টিনিউয়াসলি একই রকম থাকে। আর কনফার্ম করবো কি দেখে? আমরা একটু বলছিলাম এন্ডোক্রাইন প্যাথোলজির মধ্যে কোনো জায়গায় যদি হরমোন সিক্রেশন বেশি থাকে, হরমোন এক্সেস থাকে, সেক্ষেত্রে আমরা করবো হচ্ছে সাপ্রেশন টেস্ট। আর যদি হরমোন ডেফিসিয়েন্সি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা করবো স্টিমুলেশন টেস্ট। এটা হচ্ছে যে বেসিক রুলস। সাপ্রেশন টেস্ট কি দিয়ে করি? কোন একটা সাবস্টেন্স, যে আমরা যে সাবস্টেন্সটা নরমালি হচ্ছে ওই হরমোনটাকে সাপ্রেস করে রাখে, সেটা দিয়ে দেখে এটা সাপ্রেস হচ্ছে কিনা। যদি কোনো টিউমার থাকে বা এক্সেসিভ সিক্রেশন হয় তাহলে তো সাপ্রেস হবে না। যেমন কুশিং সিনড্রোমের ক্ষেত্রে আমরা বলছিলাম কি এসিটেজ রিলিজ, যেটা সাপ্রেস হয় স্টেরয়েডের মাধ্যমে। এই কারণে আমরা ওখানে কি করি, ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট করি। আবার হরমোন ডেফিসিয়েন্সির ক্ষেত্রে আমরা করছি স্টিমুলেশন টেস্ট। এটা কোথায় করি? যেমন অ্যাডিসন ডিজিজ, সেখানে কি হয়, হরমোন ডেফিসিয়েন্সি থাকে, সেক্ষেত্রে আমরা কি করি, এসিটেজ স্টিমুলেশন টেস্ট করি। তাহলে অ্যাডিসনসের ক্ষেত্রে আমরা ডেফিসিয়েন্সি ছিল, আমরা করছিলাম স্টিমুলেশন টেস্ট। কুশিংয়ের ক্ষেত্রে হরমোন এক্সেস ছিল, আমরা করছিলাম ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট। তাহলে এগুলো করি কোথায়? যেখানে হরমোনগুলো সিক্রেশন থেকে পালসেটায়। তাহলে গ্রোথ হরমোন সিক্রেশন ও পালসেটাইল সিক্রেশন, তাহলে এই ক্ষেত্রেও অ্যাক্রোমেগালটা আমরা যেহেতু গ্রোথ হরমোন সিক্রেশন বেশি থাকে, সো এখানে গ্রোথ হরমোন সিক্রেশন বেশি হচ্ছে কিনা আমরা দেখার জন্য কি করবো, সাপ্রেশন টেস্ট করবো। তাহলে গ্রোথ হরমোন সাপ্রেশন হয় কিসের মাধ্যমে? একটু আগে আমরা বলছিলাম গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে গ্রোথ হরমোন সাপ্রেশন করে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো, গ্লুকোজ দিয়ে দেখবো যে গ্রোথ হরমোন সিক্রেশনটা সাপ্রেস হচ্ছে কিনা। তাহলে এটা করা হয় কিসের দ্বারা? ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্টের মাধ্যমে। তাহলে পেশেন্টের গ্লুকোজ বাইরে থেকে দেওয়ার পরে যদি আমরা দেখি যে গ্রোথ হরমোনটা সাপ্রেশন হয় নাই, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝবো যে এখানে পিটুইটারি করে একটা প্যাথোলজি আছে, গ্রোথ হরমোন বেশি বেশি সিক্রেশন হচ্ছে। তাহলে পেশেন্টটা ওজিডিটি করার পরে গ্রোথ হরমোন সাপ্রেশন না হলে সেক্ষেত্রে আমরা অ্যাক্রোমেগালি কনফার্ম করতে পারবো। তাহলে কনফার্মেটরি টেস্ট কি হবে? মেজারিং গ্রোথ হরমোন লেভেলস ডিউরিং অ্যান ওজিডিটি এন্ড মেজারিং সেরাম IGF-1। ট্রিটমেন্ট অপশন কি? আমরা একটু আগে বলছিলাম যে কোনো পিটুইটারি টিউমারের ক্ষেত্রে আমাদের ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি। এই ক্ষেত্রে আমরা ট্রান্সইস্টোনিডাল সার্জারি করি। আর যদি কোনো পেশেন্টের সার্জারি কন্ট্রাইন্ডিকেটেড থাকে বা পেশেন্ট না করতে চাই, সেক্ষেত্রে আমরা সেকেন্ড হিসেবে মেডিকেল ট্রিটমেন্ট ইউজ করতে পারি। এই ক্ষেত্রে অপশন আছে সোমাটোস্টেরন অ্যানালগ, যেটা গ্রোথ হরমোন সিক্রেশনকে ইনহিবিট করে, অক্ট্রিওটাইড, ল্যান্ডিওটাইড, প্যাসিডিওটাইড, এই নামগুলোতে পাওয়া যায়। এছাড়া ডোপামিন অ্যাগনিস্ট ইউজ করতে পারি যদি এক্সেসিভ প্রোল্যাক্টিন সিক্রেশন থাকে সাথে। আর ইউজ করতে পারি গ্রোথ হরমোন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। ইউজুয়ালি মেডিকেল ট্রিটমেন্টগুলো খুব একটা পরীক্ষা আসে না। ফার্স্ট লাইন ট্রিটমেন্টই চাই, সেক্ষেত্রে আমাদের সার্জারি, এটা মনে রাখা লাগবে। জুলাই 24 একবার কোশ্চেন আসছিল। আচ্ছা, একটা জিনিস বাদ পড়ে গেছে, অ্যাডিশনাল ইনভেস্টিগেশনস। তাহলে এটা জানুয়ারি 20 একবার সিঙ্গেল বেস্ট আসছিল, একটা অ্যাক্রোমেগালি সিনারি আসছিল। এরপরে জানতে হয়েছিল যে পেশেন্টগুলোর কমপ্লিকেশন দেখার জন্য আমাদের কি ইনভেস্টিগেশন করা লাগতে পারে। তাহলে পেশেন্টগুলোর ক্ষেত্রে কোলোনোস্কোপি করে মনিটর করতে হবে যে কোনো কোলন ক্যান্সার ডেভেলপ করতেছে কিনা। তাহলে যদি অ্যাডিশনাল টেস্ট বলে তাহলে অ্যান্সার হবে কোলোনোস্কোপি। তাহলে অ্যাক্রোমেগালি সিনারিওগুলোর ক্ষেত্রে কমনলি সিনারি দেখে বোঝা যায়। বেশিরভাগ ক্ষেত্রে সিনারিতে একটা ক্লু দেওয়া থাকে যে পেশেন্টের আগে যে জুতা পরতো বা একটা আংটি পরা ছিল এগুলো টাইট হয়ে গেছে। মানে সে ডিরেক্টলি বলতে পারে হাত পায়ের সাইজ বড় হয়ে যাইতেছে, অথবা ইনডিরেক্টলি বলতে পারে পেশেন্টের জুতা ছিল বা ড্রেস বা দেখা যাচ্ছে কোনো অলংকার বা আংটি, এগুলো তার আগে ঠিকঠাক হলে এখন এগুলো টাইট হয়ে যেতেছে। তাহলে এই ধরনের যদি সিনারিও দেখেন, ক্লু দেখেন, তাহলে অ্যান্সার হবে অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালি ক্ষেত্রে স্ক্রিনিং টেস্ট হচ্ছে IGF-1, কনফার্মেটরি টেস্ট হচ্ছে গ্রোথ হরমোন মেজারমেন্ট ডিউরিং ওজিডিটি এন্ড মেজারিং IGF-1। আর যদি বলা হয় যে অ্যাডিশনাল টেস্ট বা কমপ্লিকেশন দেখার জন্য কি টেস্ট করবো, অ্যান্সার হবে কোলোনোস্কোপি। কি জানিও ফ্রেন্ডদের মধ্যে খুব একটা কোশ্চেন আসে না, পড়া দরকার নেই। ডায়াবেটিস ইনসিপিটাস। তাহলে ডায়াবেটিস ইনসিপিটাস কি হয়? এখানে মেইনলি এডিএস ডেফিসিয়েন্সি থাকে অথবা এডিএস রেজিস্ট্যান্স থাকে।
তার মানে এডিএস এর অ্যামাউন্টই কমে গেছে অথবা এডিএস ঠিকমতো ফাংশন করতে পারছে না। এটা কারণে ডায়াবেটিস ইনসিপিটাস ডেভেলপ করে। টাইপ আছে দুই ধরনের, একটা আছে ক্রিনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস, এক্ষেত্রে কি হয় এডিএস প্রোডাকশন কম থাকে বাই হাইপোথ্যালামাস, এটা মনে রাখতে হবে, এডিএস কিন্তু প্রোডাকশন হয় হাইপোথ্যালামাসে। আর নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস কি হয়, এডিএস যে রেনাল টিউবের উপর কাজ করবে কালেক্টিং ডাক্টের করে, এই টিউবগুলা এডিএস এর রেসপন্স করে না, তার মানে এডিএস রেজিস্ট্যান্স থাকে। তাহলে ক্রিনিয়ালে মেইন সমস্যা হচ্ছে এডিএস এর অ্যামাউন্ট কম, তৈরি হচ্ছে কম, আর নেফ্রোজেনিকে তৈরি হচ্ছে ঠিকই, অনেক সময় বেশি তৈরি হয়, কিন্তু এগুলো রেনাল টিউবের উপর কাজ করতে পারে না প্রপারলি। তাহলে কজের মধ্যে ক্রিনিয়াল এবং নেফ্রোজেনিক কজগুলো ডিফারেন্ট। ক্রিনিয়ালে কজ খুব একটা ইউজুয়ালি আসে না, একটা মনে রাখা লাগবে, অটোসোমাল রিসেসিভ একটা কজ আছে, এখানে ডায়াবেটিস ইনসিপিটাস, ডায়াবেটিস মেলিটাস, অপটিক অ্যাট্রফি এন্ড ডিফারেন্স একসাথে থাকে। মেইনলি আসে নেফ্রোজেনিক কজগুলা। তাহলে নেফ্রোজেনিকের মধ্যে জেনেটিক কজের মধ্যে আছে ভি2 রিসেপ্টর মিউটেশন। আমরা কিন্তু অলরেডি ফিজিওলজিতে পড়ছি যে এডিএস এর দুইটা রিসেপ্টর আছে, একটা হচ্ছে ভি2 এন্ড ভি1। ভি2 এর মাধ্যমে এটা হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন করে, ভি1 এর মধ্যে ভ্যাসোকনস্ট্রিকশন করে। এবং ভি2 রিসেপ্টরের মাধ্যমে কাজ করার পর কি করে, অ্যাকোপোলিন 2 নামক একটা চ্যানেলের মাধ্যমে ওয়াটার রিঅ্যাবজর্পশন করে। তাহলে রিসেপ্টর মিউটেশন অথবা সেই চ্যানেলের মিউটেশন, যে কোনো একটা মিউটেশন হলে ডায়াবেটিস ইনসিপিটাস ডেভেলপ করবে। এছাড়া সিস্টোনোসিস আছে। মেটাবলিক অ্যাবনর্মালিটির মধ্যে আছে হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালসেমিয়া। তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেশি পরীক্ষা আসে, পটাশিয়াম কম, ক্যালসিয়াম বেশি। এই কন্ডিশনগুলোতে কি হয়, একটা হচ্ছে টিউবুলার ড্যামেজ হয়, আর একটা হচ্ছে এডিএস এর রেসপন্স কমে যায়, ফলে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস ডেভেলপ করে। দুইটা ড্রাগের নাম মনে রাখা লাগবে, একটা হচ্ছে লিথিয়াম আর একটা হচ্ছে ডেমোক্লোসাইক্লিন। সিকেডি কজের মধ্যে সিকল সেল অ্যানিমিয়া, পলিসিস্টিক কিডনি ডিজিজ, তাহলে এই কজগুলোতে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস ডেভেলপ করতে পারে। ক্লিনিক্যাল ফিচার্স কি থাকবে, মোস্ট কমন সিমটমস থাকে পলিউরিয়া এন্ড পলিডিপসিয়া। তাহলে এডিএস এর কাজ হচ্ছে আমাদের ওয়াটার রিঅ্যাবজর্পশন করা, মানে ওয়াটার ধরে রাখা। যদি এডিএস না কাজ করতে পারে তাহলে কিডনি ওয়াটার ধরে রাখতে পারবে না, বেশি বেশি ওয়াটার এক্সক্রিশন হবে, মানে বেশি বেশি প্রস্রাব হবে, পলিউরিয়া হবে। আর যেহেতু ওয়াটার বেশি বেশি বেড়ে যাচ্ছে তাহলে পেশেন্টের পানি পিপাসা বেশি লাগবে, পলিডিপসিয়া হবে। তাহলে এই পেশেন্টরা যেহেতু ইউজেনে হচ্ছে ওয়াটার কন্টেন্ট বেশি, সো ওয়াটারগুলো স্পেসিফিক গ্র্যাভিটি এন্ড অসমোলারিটি দুইটাই কম থাকবে। ডায়াবেটিস ইনসিপিটাসের সবচেয়ে কমন ডিফারেন্স আছে প্রাইমারি পলিডিপসিয়া, যেখানে পেশেন্ট কি করে বেশি বেশি পানি খেয়ে থাকে, কিন্তু এখানে এডিএস বা ফাস্ট কন্ট্রোল এগুলো সেন্টারে কোনো সমস্যা থাকে না। ইনভেস্টিগেশনে আমরা কিভাবে কনফার্ম করতে পারি যদি কোনো পেশেন্টের সেরাম ভ্যাসোপ্রেসিন আনডিটেক্টেবল থাকে, অথবা যদি ইউরিন নট ম্যাক্সিমালি কনসেন্ট্রেট থাকে ইন দ্য প্রেজেন্স অফ ইনকেস প্লাজমা অসমোলারিটি, তাহলে কোনো পেশেন্টের প্লাজমা অসমোলারিটি বেশি কিন্তু ইউরিন কনসেন্ট্রেশন বা ইউরিন অসমোলারিটি কম, তাহলে এগুলো দেখে আমরা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস ডায়াগনোস করতে পারি। তো বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের র্যান্ডম স্যাম্পলিং দেখে ডায়াগনোস করা পসিবল হয় না, বা ভ্যাসোপ্রেসিন ইউজুয়ালি বিষয়ের ক্ষেত্রে করা যায় না, ইনভেস্টিগেশন করা যেতে পারে না, করা যায় না আর কি। তাহলে আমরা মেইনলি কি ইনভেস্টিগেশন করি ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট। তাহলে পরীক্ষা যদি কোশ্চেন আসে ডায়াবেটিস ইনসিপিটাস ডায়াগনোসিস করার জন্য কি টেস্ট করবো, তার অ্যান্সার হবে ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট। তাহলে ওয়াটার ডিপ্রাইভেশন টেস্টের ইন্টারপ্রিটেশনটা আমাদের জানা লাগবে। প্রাইমারি পলিডিপসিয়ার ক্ষেত্রে কি থাকে, প্লাজমা অসমোলারিটি ইজ লো রাদার দেন হাই। তাহলে এডিএস রিলেটেড ডায়াবেটিস ইনসিপিটাস এবং পলিডিপসিয়া বোঝার জন্য আমাদের এডিএস রিলেটেড ফিজিওলজিটা আগে বোঝা লাগবে। তাহলে এডিএস এর মেন কাজ কি, ওয়াটার দিয়ে অ্যাবজর্পশন করা, এখানে ইলেকট্রোলাইসিসের সাথে কোনো সম্পর্ক নেই, ওয়াটার দিয়ে অ্যাবজর্পশন করা। তাহলে নর্মাল পার্সনের ক্ষেত্রে এডিএস কখন বাড়ে, যখন ব্লাডে অসমোলারিটি বেড়ে যায়। তাহলে আমরা যদি কোনো সময় ওয়াটার ইনটেক কম করি, ডিউরিং ফাস্টিং কন্ডিশন বা কোনো সময় যদি পানি কম খাই, তাহলে কি হবে, ওয়াটার যদি কম খাই তাহলে আমাদের বডি ফ্লুইড অ্যামাউন্ট কমে যাবে, এর ফলে প্লাজমা অসমোলারিটি কি হবে, তাহলে প্লাজমা অসমোলারিটি বাড়বে, যেহেতু ফ্লুইড কমে গেছে। অসমোলারিটি যখন বাড়বে তখন এডিএস সিক্রেশন বাড়বে।
তাহলে এডিএস মেইনলি ডিপেন্ড করে কার উপরে? অসমোলারিটির উপরে। তাহলে এডিএস যদি বাড়ে তাহলে কি হবে? এডিএস এর কাজ কি? বেশি বেশি ওয়াটার ডিসঅ্যাবশন করবে। এরপর যখন ওয়াটার ডিসঅ্যাবশন করবে তখন কি হবে? এই যে প্লাজমা অসমোলারিটি আগে যেটা বেড়ে গেছিল এটা তখন কমে নর্মালে আসবে। এটা হচ্ছে আমাদের নর্মাল ফিজিওলজি। এখন কোনো পেশেন্টের যদি সাইকোজেনিক পলিডিপসিয়া থাকে তাহলে তার ক্ষেত্রে কি হবে? এই পেশেন্টগুলো কি করে? এক্সেসিভ ওয়াটার ইনটেক করে, অনেক বেশি বেশি পানি খায়। যদি অনেক বেশি বেশি পানি খায় তাহলে কি হবে? ওয়াটারগুলো জিআই থেকে অ্যাবজর্পশন হবে, হয়ে তার কি হবে? সার্কুলেশন আসবে। সার্কুলেশন যদি পানির পরিমাণ বেড়ে যায় বা ফ্লুইড বেড়ে যায় তাহলে কি হবে? প্লাজমা অসমোলারিটিটা কমে যাবে। তাহলে সাইকোজেনিক পলিডিপসিয়ার ক্ষেত্রে আমরা অসমোলারিটি কেমন পাবো? কম পাবো। প্লাজমা অসমোলারিটি যদি কম হয় তাহলে এডি সিক্রেশন কি হবে? বাড়বে নাকি কমবে? এডি সিক্রেশন কমে যাবে, ফলে ওয়াটার রিঅ্যাবসর্পশনটা কমে যাবে। এই ওয়াটারটা তখন কি হবে? বেশি বেশি ইউরিন দিয়ে যাবে, তাহলে ইউরিনে ওয়াটার সিক্রেশনটা বেশি বেশি হবে। ইউরিনে যদি ওয়াটার সিক্রেশন বেশি বেশি হয় তাহলে ইউরিনারি অসমোলারিটি কেমন থাকবে? যেহেতু ইউরিনে পানি বেশি তাহলে ইউরিনের অসমোলারিটিটা কম থাকবে। তাহলে সাইকোজেনিক পলিডিপসিয়ার ক্ষেত্রে আমরা যদি প্লাজমা অসমোলারিটি দেখি তাহলে প্লাজমা অসমোলারিটি কেমন থাকবে? লো থাকবে। ইউরিনের অসমোলারিটিটাও লো থাকবে। এখন কোনো পেশেন্টের যদি ডায়াবেটিস ইনসিপিটাস ডেভেলপ করে তাহলে তার ক্ষেত্রে কি সমস্যা হতেছে? এডিএসটা কাজ করতেছে না, অথবা এডিএসটা রেসপন্স করতেছে না ঠিক মতো। তাহলে এই পেশেন্টটা যদি এডিএস ঠিক মতো রেসপন্স না করে তাহলে কি সমস্যা হবে? এডিএস ডেফিসিয়েন্সি অর রেজিস্ট্যান্স। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে ওয়াটার রিঅ্যাবজর্পশন করতে পারবে না। ওয়াটার যদি রিঅ্যাবজর্পশন না করতে পারে, ডেফিয়েস্ট ওয়াটার রিঅ্যাবজর্পশন, তাহলে কি হবে? সার্কুলেশনে ওয়াটার কম থাকবে। সার্কুলেশনে যদি ওয়াটার কম থাকে তাহলে কি হবে? প্লাজমা অসমোলারিটি বেশি থাকবে। অপরদিকে এডিএস যদি কাজ না করতে পারে তাহলে ওয়াটার রিঅ্যাবজর্পশন কম হইতেছে, ইউরিনে তখন কি হবে? ওয়াটারটা বেশি বেশি যাবে। ইউরিনে যদি ওয়াটার এক্সেশন বেশি হয় তাহলে ইউরিনটা হবে ডাইলিউটেড, এবং ইউরিনের যে অসমোলারিটি সেটা কি থাকবে? কম থাকবে। তাহলে এই ক্ষেত্রে ইউরিন অসমোলারিটি কম আছে, প্লাজমা অসমোলারিটিটা বেশি। তাহলে সাইকোজেনিক পলিডিপসিয়ার ক্ষেত্রে দুইটা কম থাকবে, বোথ প্লাজমা অসমোলারিটি লো, ইউরিনের অসমোলারিটি লো। আর ডায়াবেটিস ইনসিপিটাসের ক্ষেত্রে প্লাজমা অসমোলারিটি কম থাকবে, যেহেতু ওয়াটার রিঅ্যাবজর্পশন করতে পারতেছে না। ইউরিনের অসমোলারিটিও কম থাকবে, কারণ কি হচ্ছে? ওয়াটারগুলো বেশি বেশি ইউরিনটা বের হচ্ছে, ইউরিনটা ডাইলিউটেড হচ্ছে। এখন ডায়াবেটিস ইনসিপিটাসের টাইপ তো দুইটা, একটাতে এডিএস ডেফিসিয়েন্সি আছে আর একটাতে রেজিস্ট্যান্স আছে। তাহলে এই দুটো আলাদা করবো কিভাবে? তখন আমরা কি করবো? ডেক্সমোপ্রেসিন দিয়ে রাখি। এটা হচ্ছে একটা সিনথেটিক এডিএস। তাহলে যার ক্ষেত্রে ডেফিসিয়েন্সি আছে, মানে ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস, এই পেশেন্টগুলো যদি আমরা সিনথেটিক এডিএস দিই তাহলে কি হবে? তখন এই পাথরটা ঠিক মতো কাজ করবে, মানে এডিএস এর কাজটা ঠিক মতো করবে। তখন ইউরিনারি অসমোলারিটি কি হবে? আস্তে আস্তে বাড়বে, যেহেতু সে কি করবে? ওয়াটারগুলো রিঅ্যাবজর্পশন করে নিবে, ফলে ইউরিনে ওয়াটার কম যাবে এবং ইউরিনারি অসমোলারিটিটা বাড়বে। অপরদিকে যেটাতে রেজিস্ট্যান্স, মানে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস, এই পেশেন্টটা তো এডিএস কাজই করে না। তাহলে যদি আমরা বাইরে থেকে সিনথেটিক এডিএসও দিই তাহলে এই ক্ষেত্রে কোনো রেসপন্স হবে না। তাহলে কোনো পেশেন্টের ডেক্সমোপ্রেসিন বা সিনথেটিক এডিএস দেওয়ার পর যদি দেখি আমরা ইউরিনারি অসমোলারিটি বাড়তেছে, তাহলে এটা ইন্ডিকেট করে পেশেন্টের ডেফিসিয়েন্সি ছিল, মানে ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস ছিল, এখন সেটা কারেকশন হচ্ছে। আর যদি সিনথেটিক এডিএস দেওয়ার পরেও রেসপন্স না করে তাহলে এটা ইন্ডিকেট করে যে তার এডিএস রেজিস্ট্যান্স আছে, মানে এটা নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। তাহলে এই বক্সটা খুব ভালো করে না বুঝতে পারলে এটা পরীক্ষা অ্যান্সার করা যাবে না। এখান থেকে এমআরসিপি এবং এফসিপিএস দুই জায়গায় কোশ্চেন থাকে। তাহলে দেখেন একজন নর্মাল পার্সনের ক্ষেত্রে কি হবে? প্লাজমা অসমোলারিটি এটা নর্মাল থাকে 275 থেকে 295, প্লাজমা সোডিয়ামও নর্মাল থাকবে 135 থেকে 145। পেশেন্ট যদি ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট করি তাহলে সে যদি পানি কম খায়
তাহলে কি করবে, তার তো এডিএস ঠিকঠাকই আছে, তাহলে এডিএস গুলো কি করবে, বেশি বেশি ওয়াটার রিঅ্যাবজর্পশন করে নেবে, ফলে ইউরিনে ওয়াটার কমে যাবে, ইউরিনগুলো কনসেন্ট্রেটেড হবে এবং ইউরিনারি অসমোলিটিটা বাড়বে, মানে ইউরিনারি অসমোলিটি হাই হবে। এটা যদি ডেসমোপ্রেসিন দেওয়া হয় তাহলে খুব বেশি চেঞ্জ হবে না, কারণ ইউরিন অসমোলারিটি অলরেডি ম্যাক্সিমালি কনসেন্ট্রেট হয়ে গেছে। এটা হচ্ছে নর্মাল পার্সনের ক্ষেত্রে। সাইকোজেনিক পলিডিপসের ক্ষেত্রে কি হবে, পেশেন্টরা যেহেতু বেশি বেশি পানি খেয়ে থাকে, সো এদের সার্কুলেশন অফ ফ্লুইড থাকে বেশি, প্লাজমা অসমোলারিটি থাকবে লো আর লো নর্মাল, মানে নিচের দিকে থাকবে, এবং সোডিয়ামও থাকবে লো আর লো নর্মাল ডিউ টু ডাইলেশন আর হাইপোনেট্রেমিয়া। এই পেশেন্টগুলো যদি ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট করা হয় তাহলে তাদের ক্ষেত্রে এদের তো এডিএস ঠিকঠাকই আছে, তাহলে ইউরিন অসমোলারিটিটা আস্তে আস্তে বাড়বে। ডিফারেন্স হচ্ছে নর্মাল পার্সনের ক্ষেত্রে যত র্যাপিডলি রাইজ হয়, সাইকোজেনিক পলিডিপসের ক্ষেত্রে তত র্যাপিডলি রাইজ হয় না, কারণ এখানে যে এক্সেসিভ ওয়াটার রিঅ্যাবজর্পশন, এই ওয়াটার খাওয়ার কারণে এদের যে মিডলি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকে সেই গ্রেডিয়েন্টটা মেনটেন হয় না। জাস্ট এত কিছু না জানলে এটার ক্ষেত্রে মনে রাখতে হবে যে এখানে ইনিশিয়ালি দুইটাই লো থাকবে অথবা লো নর্মাল থাকবে, বোথ প্লাজমা সোডিয়াম প্লাজমা অসমোলারিটি এন্ড ইউরিন অসমোলারিটি। আর ডায়াবেটিস ইনসুলিনের ক্ষেত্রে উল্টা থাকবে, এখানে প্লাজমা অসমোলারিটি থাকবে হাই, প্লাজমা সোডিয়ামও থাকবে হাই, এবং ইউরিন অসমোলারিটি থাকবে লো, কারণ এখানে এডিএসটা ঠিক মতো কাজ করতে পারতেছে না অথবা কম আছে, যে কারণে ওয়াটার রিঅ্যাবজর্পশন করতে পারতেছে না, সার্কুলেশনে ওয়াটার কম, ফলে কি হবে, অসমোলারিটি এবং সোডিয়াম কনসেন্ট্রেশন দুইটাই বেশি থাকবে। অপরদিকে ইউরিনে বেশি বেশি ওয়াটার এক্সক্রিশন হচ্ছে, যে কারণে ইউরিন থাকবে ডাইলিউটেড, মানে অসমোলারিটি থাকবে কম। এখন ক্রিয়ানিয়াল নাকি নেফ্রোজেনিক এটা আলাদা করার জন্য আমরা কি করবো, ডেসমোপ্রেসিন বা সিনথেটিক এডিএস দেবো, দেওয়ার পরে তখন আমরা আবার ইউরিন অসমোলারিটি মেজার করবো। যদি দেখি ইউরিন অসমোলারিটি মোর দ্যান 50% রাইজ করছে বেস লাইন থেকে, তাহলে সেটা ইন্ডিকেট করে আগে ডেফিসিয়েন্সি ছিল, মানে ক্রিয়ানিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস। আর যদি লিটারাল নো রাইজ, লেস দ্যান 10% এনজাইম, মানে অলমোস্ট কোনো চেঞ্জ হয়ই নেই, তাহলে ইন্ডিকেট করে এটা রেজিস্ট্যান্ট, মানে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। এটা কি বোঝা গেছে? ওকে, না বোঝা গেলে আমরা কন্টিনিউ করি। তাহলে ওয়াটার ডেপ্রিভেশন টেস্ট এই কথাগুলো এখানে বলা হয়েছে। যদি কোনো পেশেন্টের ডেপ্রিভেশন টেস্ট করার পরে অসমোলারিটি দেখা যায় মোর দ্যান 300 মিলিসিমেন পার কেজি প্লাজমা অসমোলারিটি এবং ইউরিন অসমোলারিটি লেস দ্যান 600, তাহলে এটা কনফার্ম করে ডায়াবেটিস ইনসিপিটাস। এরপর আমরা দেবো হচ্ছে ডেসমোপ্রেসিন, যদি অ্যাটলিস্ট 50% বাড়ে ইউরিন অসমোলারিটি তাহলে এটা ইন্ডিকেট করে ক্রিমিনাল ডায়াবেটিস ইনসিপিটাস, আর যদি না বাড়ে তাহলে এটা ইন্ডিকেট করে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। আর প্রাইমারি পলিটিপসে কেমন বুঝবো, অ্যাট দ্য স্টার্ট অফ টেস্ট প্লাজমা অসমোলারিটি এবং ইউরিন অসমোলারিটি দুইটা লো থাকবে। ম্যানেজমেন্ট যদি ক্রিমিনাল ডায়াবেটিস ইনসিপিটাস হয় সেক্ষেত্রে আমরা সিনথেটিক ভ্যাসোপ্রেসিন দিতে পারি, যেটা ডেসমোপ্রেসিন নামে পাওয়া যায়। আর যদি নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস সেক্ষেত্রে আমরা থায়াজিড, ডায়াবেটিক্স, অ্যামাইলোয়েড এবং এনএসআইড ইউজ করতে পারি। এগুলো ডিফারেন্ট মেকানিজম আছে, জাস্ট নামগুলো মনে রাখলে হবে। এরপর আছে মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লেসিয়া সিনড্রোম, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। এগুলোতে কি হয়, নামের মধ্যে আছে মাল্টিপল এন্ডোক্রাইন গ্ল্যান্ডে নিউপ্লেসিয়া থাকে, এটা হাইপোপ্লেসিয়া হতে পারে, এডেনোমা হতে পারে অথবা ম্যালিগনেন্সি টিউমার হতে পারে। টাইপ আছে চারটা, মেইন 1, মেইন 2A যেটা আগের নাম ছিল মেইন 2, আর মেইন 2B যেটা আগের নাম ছিল মেইন 3, আর মেইন 4। এর মধ্যে প্রথম তিনটা বেশি ইম্পর্টেন্ট, মেইন 1, 2A এন্ড 2B। নেমোনিক দিয়ে মনে রাখতে পারেন, মেইন 1 এর ক্ষেত্রে নেমোনিক 3PABC, পিটুইটারি হাইপোপ্যারাথাইটিস, প্রাইমারি হাইপোপ্যারাথাইটিজম, পিটুইটারি টিউমার এন্ড প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার। এর মধ্যে মোস্ট কমন হচ্ছে প্রাইমারি হাইপোপ্যারাথাইটিজম, যে কারণে হবে হচ্ছে হাইপারক্যালসেমিয়া। পিটুইটারি টিউমারের মধ্যে সবথেকে কমন বেশি হচ্ছে প্রোল্যাক্টিনোমা, আর প্যানক্রিয়াটিক টিউমারের মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইনসুলিনোমা এন্ড গ্যাস্ট্রিনোমা। তাহলে গ্যাস্ট্রিনোমা যদি হয় তাহলে জোলিঙ্গা-এলিসন সিনড্রোম ডেভেলপ করবে, ইনসুলিনোমা হলে রিকারেন্ট হাইপোগ্লাইসেমিয়া প্রেজেন্ট করবে। তাহলে এইগুলো নিয়ে বেশি পরীক্ষা কোশ্চেন আসে। এছাড়া আছে অ্যাডেনোইড টিউমার, ব্রঙ্কিয়াল এন্ড থাইমিক কার্সিনয়েড, কিউটেনাস লেশনস, এর মধ্যে আছে লাইপোমা, কোলাঞ্জিওমা, এনজিওফাইমা। মেইন 2 এর মধ্যে মেইন 1 এর মতো প্রাইমারি হাইপোপ্যারাথাইটিজমটা থাকবে, বাট এটা লেস কমন। এখানে বেশি কমন আছে মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড এন্ড ফিওক্রোমোসাইটোমা। মেইন 2 তে প্রথম দুইটাই থাকবে আবার মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড এন্ড ফিওক্রোমোসাইটোমা, তবে এখানে প্রাইমারি হাইপোপ্যারাথাইটিজম ইউজুয়ালি থাকে না। এক্সট্রা অ্যাড হবে হচ্ছে মাসকুলোস্কেলেটাল অ্যাবনর্মালিটিগুলো। এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মার্ফেনয়েড হ্যাবিটাস থাকে, স্কেলেটাল অ্যাবনর্মালিটি থাকে,
ডেন্টাল অ্যাবনর্মালিটি থাকে, আরেকটা হচ্ছে মাল্টিপল মিউকোসাল নিউরোমা থাকে। তাহলে মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড এন্ড ফিউরোক্রোমোসাইটোমা এই দুটো হচ্ছে মেইন 2A এন্ড 2B দুইটা ক্ষেত্রে কমন। ডিফারেন্স হচ্ছে মেইন 2B তে এক্সট্রা থাকবে হচ্ছে মার্কোনয়েড হ্যাবিটাস থাকবে এন্ড মাল্টিপল মিউকোসাল নিউরোমা থাকবে। মেইন 4 হচ্ছে অলমোস্ট মেইন 1 এর মতোই, জাস্ট এখানে মিউটেশনটা ডিফারেন্ট এবং এটা খুব একটা পরীক্ষা আসে না। আচ্ছা, মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড এগুলো হচ্ছে পেনিট্রেন্স রেট অনেক বেশি, অলমোস্ট 100%। সো কোনো পেশেন্ট যদি এই ধরনের সাসপেকশন থাকে তাহলে পেশেন্টগুলোর ক্ষেত্রে প্রোফাইলেকটিক থাইরয়েডেক্টমি করতে হবে। এটা অনেক সব পরীক্ষা কোশ্চেন আসে মেইন 2A বা 2B এগুলোর ক্ষেত্রে মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড এগুলো যদি সাসপেকশন থাকে তাহলে কি ম্যানেজমেন্ট কি হবে, তাহলে প্রোফাইলেকটিক থাইরয়েডেক্টমি করতে হবে। এর পাশে মেন 1 মেন 2 এন্ড মেন 2B এটা কিছু আরো কিছু ইনফরমেশন এখানে আছে। তাহলে মেন 1 এ মেইনলি মিউটেশন আছে মেন 1 নামক একটা টিউমার সাপ্রেসর জিনে। তাহলে টিউমার সাপ্রেসর জিনের কাজ কি টিউমারকে সাপ্রেশন করে রাখা। তাহলে এখানে মিউটেশনের কি ধরনের ইনঅ্যাক্টিভিটি মিউটেশন। তাহলে টিউমার সাপ্রেসর জিনটা যদি ইনঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে টিউমার রিস্কটা বাড়বে এবং এটা হয় ইউজুয়ালি ক্রোমোজোম 11 এর মিউটেশনটা হয়। ইনভেস্টিগেশন কি করব, এখানে যেহেতু প্রাইমারি হাইপারপ্যারাথিজম মোস্ট কমন এবং এই ক্ষেত্রে হাইপারক্যালসিয়াম হয় তাহলে আমরা ক্যালসিয়াম লেভেলটা দেখব আর প্রোল্যাকটিনের জন্য সেরাম প্রোল্যাকটিন লেভেলটা দেখব। আর কি করতে পারি এমআরআই অফ পিটুইটারি এন্ড প্যানক্রিয়াস করতে পারি কোন টিউমার ডেভেলপ করতেছে কিনা। মেইন 2A এবং 2B এই দুটোর ক্ষেত্রেই কমন মিউটেশন আছে রেড প্রোটো অঙ্কোজিন। তাহলে প্রোটো অঙ্কোজিনের কাজ হচ্ছে বেশি বেশি আরো ক্যান্সার করা। তাহলে এই ক্ষেত্রে কি হবে গেইন অফ ফাংশন মিউটেশন, মানে এই জিনগুলোর ফাংশন আরো বাড়বে। ইনভলভমেন্ট করে ক্রোমোজোম 10 এ। রেড প্রোটো অঙ্কোজিন আমরা এর আগে একটা ডিজিজে পড়ছিলাম হার্শপ্যাং ডিজিজ। পার্থক্য হচ্ছে হার্শপ্যাং ডিজিজে লস অফ ফাংশন মিউটেশন হয় আর মেইন 2A 2B তে গেইন অফ ফাংশন মিউটেশন। মনিটরিং এর জন্য কি কি করব, এখানে যেহেতু মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড আছে সমেসিয়াম ক্যালসিটোনিন দেখবো, ফিউরোক্রোমোসাইটোমার জন্য দেখবো হচ্ছে ইউরিনারি প্লাজমা ক্যাটেকোলামাই মেটাবোলাইট মানে মেটানেফ্রিন নন মেটানেফ্রিন, আর হাইপারপ্যারাথিজম দেখবো ক্যালসিয়াম। তাহলে কোনটাতে আমরা কি মনিটর করি এটা অনেক পরীক্ষা কোশ্চেন আসে, মেইন ফর দরকার নেই এক্সট্রিমলি লেয়ার পরীক্ষা করে আসে না। অটোইমিউনো পলিএন্ডোক্রাইন সিনড্রোম, তো আমরা এখানে মাল্টিপল অটোইমিউনো ডিজিজগুলো অ্যাসিড থাকে, দুইটা টাইপ আছে এপিএস টাইপ 1 এন্ড টাইপ 2। টাইপ 1টা হচ্ছে অটোসোমাল রিসেসিভ, টাইপটা হচ্ছে ডমিনেন্ট। আর টাইপ 2 এর ক্ষেত্রে যারা অ্যাসিড থাকে আছে HLA-DR3 এন্ড CTLA-4। দরকার নেই আমাদের ডিজিজগুলোর নাম মনে রাখতে হবে। টাইপ 1 এবং টাইপ 2 দুইটাতে কমন ডিজিজ হচ্ছে এডিসনস, টাইপ 1 ডায়াবেটিস এন্ড প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। তাহলে এই তিনটা ডিজিজ দুইটাতে কমন। পার্থক্য হচ্ছে টাইপ 1 এ হাইপোপ্যারাথাইরয়েডিজম থাকে মানে হাইপোক্যালসিয়াম থাকে, এর সাথে কি থাকতে পারে মিউকোকটিনাস ডেন্টাল এবং নেইল অ্যাবনর্মালিটি। তাহলে এখানে ক্রনিক মিউকোকটিনাস ক্যান্ডিডিয়াসিস, ডেন্টাল এনামেল হাইপোপ্যালেশিয়া এন্ড নেইল ডিস্ট্রফি থাকে। আর টাইপ 2 তে কি থাকে এখানে এই তিনটা অটোমেটিক সাথে আদার্স যে অটোমেটিক ডিজিজ আছে সেগুলো অ্যাসিড থাকে, গ্রেভস ডিজিজ, পার্নিশাস অ্যানিমিয়া, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, ভিটিলিগো সিলিয়াক ডিজিজ এন্ড মাইক্সিনিয়া গ্রাভিস। তাহলে মেইন সিনড্রোম যেগুলো এগুলো পরীক্ষা বেশি আসে, এপিএস পরীক্ষা আসে একটু কম আসে। তাহলে মেইন 1 এবং এপিএস 1 এর মধ্যে একটা মেজর পার্থক্য আছে, মেইন 1 এ হাইপারক্যালসিমিয়া থাকবে মেইন, আর এপিএস 1 এ হাইপোক্যালসিমিয়া মানে হাইপোপ্যারাথাইরয়েডিজম থাকবে। তাহলে মেইনের থেকে কোন কোন ডিজিজ কোনটার মধ্যে আছে এগুলো দেখা লাগবে, ইনভেস্টিগেশনে কি কি মনিটর করা লাগবে, কোন জিনে মিউটেশন হয়, কোন ক্রোমোজোম ইনভলভমেন্ট হয় সবগুলো লাগে। এপিএস টাইপ 1 এবং টাইপ 2 এটার ক্ষেত্রে কোন কোন ডিজিজ আছে এটার সাথে কেমিস্ট্রি আসতে পারে। টাইপ 1 এর ক্ষেত্রে হাইপোপ্যারাথাইরয়েডিজম এবং মিউকোকটিনাস ডেন্টাল এবং নেইল অ্যাবনর্মালিটি থাকতে পারে। আর এখানে একটা ছবি আছে নেফ্রোলাইটিক মাইগ্রেটরি এরিথেমা যেটা আমরা গ্লুকাগোনোমাতে পাই। তাহলে এই ছবিটাও একটু দেখে রাখা লাগবে, এটা অনেক ফেমাস পরীক্ষাগুলোতে এরকম একটা ছবি দিয়ে এর সাথে দিতে পারে যে পেশেন্টের ডায়াবেটিস মেলাইটাস আছে, ডায়াগনোসিস কি, তাহলে অ্যান্সার গ্লুকাগোনোমা। তাহলে এগুলো ছিল আজকে আমাদের ডিসকাশনের টপিকস, অনেকগুলো ইম্পর্টেন্ট টপিকস আছে, অনেক বড় ক্লাসও। কারো কোনো টপিক্সে কনফিউশন থাকলে বলতে পারেন, আর যদি কনফিউশন না থাকে তাহলে আমরা শেষ করবো। এখান থেকে বেশিরভাগ জিনিসই মুখস্থ করার, বেশ কিছু জিনিস বোঝার আছে, বোঝার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টেস্টগুলো কখন আমরা কোন টেস্ট করবো, সাবপ্রেশন টেস্ট বা স্টিমুলেশন টেস্ট। আর সব থেকে বেশি বোঝার জিনিস হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস ইনসিপিটাসের এই যে ওয়াটার ডিপ্রিভেশন টেস্ট এগুলো যদি না বোঝা যায় তাহলে আসলে এটা অ্যান্সার করা কঠিন শুধু মুখস্থ করে। তাহলে এন্ডোক্রাইনের ক্ষেত্রে ফিজিওলজিটা খুব ইম্পর্টেন্ট, যদি ফিজিওলজিগুলো ভালো করে পড়া থাকে তাহলে প্যাথোলজি আলাদা করে পড়া লাগবে না খুব বেশি। আর ফিজিওলজি বুঝতে না পারলে প্যাথোলজি মুখস্থ করে আসলে কতটুকু মনে থাকবে এটা সন্দেহজনক। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে?
কোশ্চেন না আসলে ক্লাস এ পর্যন্তই। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। ভালো থাকবেন।